জ্যোতির্মদা যেমন বললো, আজকে আমার সাথে অতীনদা রয়েছে, অতীন বসাক, যার ইন্ট্রোডাকশন আমার মনে হয় এই পরিবেশে করাটা হয়তো একটু বেশি ফর্মাল হয়ে যাবে, কারণ সকলেই আমরা খুব প্রাইভেট এবং খুব ইন্টিমেট একটা চেনা পরিসরের মধ্যেই আমরা রয়েছি সকলে। তো অতীনদার সাথে আজকে আমাদের একটু আড্ডা হবে, আপনাদের সকলকে নিয়েই মারবো আড্ডাটা শুরু করার আগে একটা কথা জাস্ট বলতে ইচ্ছে করছে। অতীনদার সাথে গল্প করা, আড্ডা মারা, এটা আমার নিজের আর্টিস্টিক ক্যারিয়ারের প্রথম খুব শুরুর দিক থেকেই এটা খুব চলে এসছে। প্রচুর আড্ডা গল্প মেরেছি অতীনদার স্টুডিওতে, আমার স্টুডিওতে আড্ডা গল্প কাজ নিয়ে আলোচনা করা, কিছু মতবিরোধ সব কিছুই হয়ে এসছে এবং এটা একটা প্র্যাকটিসের মতো হয়ে গেছে, অনেকটা একটা কন্টিনিউড প্র্যাকটিসের মতো আমার জন্য। তো আমার কাছে এটা খুব নতুন হয়তো বিষয় নয় যে অতীনদার সাথে আড্ডা মারা, কিন্তু যেটা নতুন সেটা হলো এরম একটা সেট আপে, এরম একটা স্পেসে আপনাদের সকলকে নিয়ে সকলের সামনে এরম একটা ডিজাইনে একটা লাইভ একটা সেশনে এরম গল্প করাটা আমার জন্য একদমই নতুন এবং ইট ইজ নিউ অ্যান্ড ইট ফিলস ডিফারেন্ট, বাট অ্যাগেন ইট ফিলস ভেরি গুড। তো অতীনদাকে তুমি যদি কিছু মানে দর্শকদের। শুভ সন্ধ্যা। যখন থেকে এই প্রশ্নটা ওঠে যে আমার সঙ্গে আড্ডা মারতে বসবে বা করবে, তখন মানে ওরা ভীষণ একটুখানি চিন্তিত হয়ে পড়েছিল যে কীভাবে আমাকে নেগোশিয়েট করবে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে তোমাকে আমি কিভাবে করব, তোমাকে কোন পথে যাব। আসলে আমার তরফ থেকে আমার একটাই জিনিস, আমার জীবন দিশা এবং সবটাই কিন্তু ওয়ান ট্র্যাক মাইন্ড, একটা গতিতেই চলে, সেখানে কোনো ডাইনে বায়ে নেই। তো সুতরাং যদিও আগে একটু প্রিলিউড করার চেষ্টা করেছিল, আমি করতে দিইনি। আমি বললাম যে না, আমার কাছে এটার কোনো প্রয়োজন নেই, যা প্রশ্ন করবি, যা মনে হবে তার উত্তর দিতে আমার 1 সেকেন্ড সময় ভাবতে হয় না, কারণ ভেতরটা বাইরেটা আমার সবটাই এক, আমার যাপনটাই এমন। সুতরাং এটা নিয়ে একটা আড্ডা দিচ্ছি, এটা কিন্তু আমার কাছে কোনো বিষয়ই নয়। যেমন বলছিল, এটা তো রোজকার নামচা, প্রায় আমাদের মধ্যে এই কনভারসেশনটা চলতেই থাকে। তো এই যেটা বললো যে একটা নতুন পরিসরে কিছু মানুষ সামনে বসে আছেন, তারা শুধু শ্রোতা দর্শক নয়, তারাও আজকের সব পার্ট অফ ইট। তবে ও যেভাবে ভাববে, যেভাবে আমাকে কাল্টিভেট করতে চায়, আমি সেভাবে খোলা খাতা। আচ্ছা, আরেকটা কথা শুরুর আগে আমার বলা খুব মনে হয় উচিত, সেটা হলো এই এক্সপিরিয়েন্সটার জন্য, যার জন্য, যে মানুষটার জন্য আমরা সকলে আজকে হয়তো we have all gathered here, and the person behind the whole evening and giving me this opportunity to experience this thing, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করা এবং এই ঘটনাটা ঘটিয়ে ফেলার জন্য জ্যোতির্মদা, থ্যাংক ইউ তোমাকে। তো আমি শুরু করতে চাইছি একটা, হয়তো আজকের এই সময় দাঁড়িয়ে কিছুটা জটিল হয়তো একটা প্রশ্ন, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, সব সময় আনন্দে থাকি, আমার কাছে কোনো সমস্যা নয়। সমস্যাটা যদি মানে তোর উত্তরটা পছন্দ হয়তো হলো না, কারণ সমস্যাটা আমরাই তৈরি করি, আমরাই আবার সেই সমস্যাটাকে সমাধান করি, সমস্যাটা কিন্তু তৈরি করি আমরা। সুতরাং সমস্যাটার থেকে আমি সবসময় মুক্ত থাকতে চাই, এই সমস্যাটা আমি সবসময় নিজের পজিটিভিটি দিয়ে ওভারকাম করতে চাই। তাই আমার কাছে সমস্যাটা কোনো দিন সমস্যা নয়, আমি সবসময় আনন্দে থাকি। না, তোমাকে আমরা আজকে এই ডিসকাশানে একটুখানি পেছন দিকে হাঁটবো, কিছু পুরনো গল্প শুনবো তোমার থেকে, তোমার বেড়ে ওঠার গল্প, ফেলে আসা দিনগুলোর গল্প। তার আগে একটা প্রশ্ন যেটা আজকের সময় নিয়েই হয়তো, সেটা হলো যে তোমার যে এত বছরের আর্ট প্র্যাকটিস, দেশে বিদেশে যাওয়া, সেখানকার শিল্পীদের সাথে এখানকার শিল্পীদের সাথে কাজ করা একসাথে, এই এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপোজারের জায়গা থেকে তোমার যে পথ চলা আছে আজকের দিন অবধি, এই সময় দাঁড়িয়ে তোমার কি, এই সময় যখন নিজের আর্ট প্র্যাকটিস কিংবা তুমি হয়তো যখন ইন্ট্রোস্পেক্ট করো, যেটা প্রশ্ন করতে ইচ্ছে করে যে তোমার জন্য শিল্প চর্চাটা পার্সোনাল স্পেসে, খুবই পার্সোনালি শিল্প চর্চাটা কতটা প্রয়োজন মনে হয় আজকের এই সময়, এবং হাউ ডু ইউ রিয়েলাইজ ইউর আর্ট প্র্যাকটিস আজকের এই সময়,
কন্টিনিউইং দি আর্ট প্র্যাকটিস, রিটার্নিং ব্যাক টু ইয়োর স্টুডিও, এই যে টোটাল জার্নিটা, এই চর্চাটা প্রয়োজনীয়তা, এবং তার সাথে একটা ছোট্ট জাস্ট জিজ্ঞেস করতে চাইবো যে এই শিল্প চর্চা তোমার থেকে কি ডিমান্ড করে, কি চায়, এবং তুমি কি দাও? হোয়াট ডাজ ইট ডিমান্ড ফ্রম ইউ অ্যান্ড হোয়াট ডু ইউ গিভ ব্যাক? যদিও বা বললি খুব ছোট্ট করে প্রশ্নটা করলাম, কিন্তু বিরাট একটা প্রশ্ন করেছি যেখানে অনেক অনেক কিছু বলতে হবে সংক্ষেপে। এই যে এতগুলো মানে এই ছোট্ট করে এতগুলো কথা বললি, তার জন্য যদি ছোট্ট করে উত্তর দিতে হয় সেটাও বিরাট। প্রথম কথা, আমার শিল্প চর্চাটা আমার কাছে কিভাবে, এটা আমার একটা যাপন। এটা কিন্তু হঠাৎ কোনো দিন আমি ঠিক করিনি যে আমি ছবি আঁকবো, এটা কিন্তু আমার হয়তো রক্তে আছে। আমি যখন ছোটোবেলার যাপনটা দেখি, সেই যাপনটা কিন্তু আমি পড়াশোনায় ভালো ছিলাম না, আমি অঙ্ক খাতার বা বাংলা খাতার ওই বর্ডারে ছবি আঁকতাম কোলে নিয়ে, যাতে মাস্টারমশাই দেখতে না পায়। তার জন্য প্রবল যা হয়, মানে মাস্টারমশাই এবং অসমা বা মাস্টারমশাই কমপ্লেন করছে মাকে, এবং সেই নিয়ে তুমুল অশান্তি। তারপরেও কিন্তু আমি থামিনি, হয়তো ফেল করেছি, স্কুলে ক্লাসে ফেল করেছি। সুতরাং আমি কি বলবো না যে ওইখান থেকেই আমার শুরু, নতুন করে আমার ছবি আঁকি, এটা আমি কোনোদিন ভাবিনি। আমার পুরোটাই আমার যাপন, যে ওর মধ্যেই আমি থেকেছি। তখন জানতাম না আর্ট কলেজ বলে কিছু আছে কিনা। যখন দেখছি যে মানে এটা ছাড়া আমি নই, আমার নিজেকে আমি এর থেকে আলাদা করতে পারছি না, তখন হয়তো কেউ একজন বলেছিল যে ওকে আর্ট কলেজে ঢুকিয়ে দাও। হয়তো তখন এই কনসেপ্টটা হয়তো জানলাম যে হয় একটা আর্ট কলেজ বলে কিছু আছে। তখনও জানি না যে আর্ট করে কি করব। এইটা আমার জীবনে এটা হয়েছে যে আর্ট কলেজে ঢুকে দেখলাম যে একরকম পেন্টিং নিয়ে পাস করছি, প্রিন্ট মেকিং ভাল লাগছে। প্রিন্ট মেকিং আমাকে বড়দা অবধি নিয়ে গেল, আমাকে কেউ একটা চালিত করেছে। এবারে বড়দা থেকে বড়দায় বাবা বলেছিল যে আমরা একটা মধ্যবিত্ত, একবারে নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে আসা, মানে আর্ট কলেজের কোনো দিন মানে খরচ বাবা দিতে পারেনি, টিউশন করেছি যেদিন। আর এই কথাগুলো আমি আর নতুন করে বলবো না, আমার এগুলো লেখা হয়ে গেছে। একটা আমার বই আছে পাথর ছাপ, সেখানে আমি সব বলে দিয়েছি। নতুন করে আবার করে এই কথাগুলোর আমি জাস্ট মানে সব বলা আছে যে আমি কীভাবে মানে একটা ধাপ থেকে আরেকটা ধাপে। তবে সংক্ষেপে বলি যে আমাকে বড়দা অবধি নিয়ে গেল। বড়দা থেকে যখন আমি পাস করছি, আমি জানি না আমি কী করব। কেউ একজন হাত ধরে দিল্লিতে নিয়ে গেল, চলো ওখানে গিয়ে তোমার যা ছবি, 2-4টে ছবি এদিক ওদিক করে বিক্রি হয়ে পয়সা পাবে। কোথাও আমাকে, তারপরে যেটা হলো, বড়দার থেকে যখন আমি পাস করলাম, আমি একটা স্কলারশিপ পেলাম। আমাকে কিন্তু ভাবতে হয়নি যে আমার মানে অর্থের জন্য আমাকে কিছু ভাবতে হয়নি, ওই স্কলারশিপ দিয়েছে। ওই স্কলারশিপটা শেষ না হতেই পেয়ে গেলাম জুনিয়র ফেলোশিপ করছি। তারপরে আবার আরেকটা স্কলারশিপ করতে চার্লস, মানে এর মাঝে আমি ফ্রেঞ্চ স্কলারশিপ নিয়ে আমি ফ্রান্সে চলে গেলাম। তো তারপরে যখন ফিরে আসছি, আমি চার্লস ওয়ালেস পাচ্ছি, আমি ইংল্যান্ডে চলে গেলাম। তো আমাকে কোনোদিন মানে এই অর্থের পেছনে দৌড়াতে হয়। এই প্রসঙ্গগুলোতে একটু যাবো গল্পের। তো সেই কারণে ছবি আঁকা আমার কাছে বা আর্ট প্র্যাকটিস আমার কাছে মানে আলাদা কিছু নয়। আর যেটা বলছিস যে এই কি পেয়েছো, আনন্দ পেয়েছি ছবিতে। একে না একটা জিনিস আমি জীবন দিয়ে বিশ্বাস করি, যে কাজটা আনন্দ নিয়ে করা যায় সেই কাজটা মানুষের কোথাও একটা হৃদয়ে গিয়ে ছোঁয়। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে কাজ মানুষ অত্যন্ত সততার সঙ্গে আনন্দের সঙ্গে করে, সেই কাজ অন্য মানুষকে ছুঁয়ে যেতে হবেই। এই কনফিডেন্সটা আজকে এই এতগুলো বছর পার হয়ে 60-এর গোড়ায় দাঁড়িয়ে এটা খুব বিশ্বাসের সঙ্গে বলতে পারি। ব্যাস এই এতগুলো কথার সংক্ষেপে এইটুকু উত্তর দিলাম। হ্যাঁ, এই জায়গা থেকে হয়তো তোমার আজকের সময়ে যখন তুমি প্র্যাকটিস করছো, মানে একটা জায়গায় খুব নেসেসারি হয়ে যায় টু কন্টিনিউইং দি প্র্যাকটিস অফ আর্ট মেকিং। এবং তার মধ্যে তুমি অনেকটা আবার একটু পুরনো কিছু কথা অলরেডি বলে ফেললে এই উত্তরটা দিতে গিয়ে, যেটা আমার পরের প্রশ্ন হয়তো এরকম আমি ভেবেছিলাম যে তোমায় করবো, যে তোমার যে বেড়ে ওঠা, শিয়ালদার বৈঠকখানা বাজার, প্রচণ্ড জনবহুল একটা এলাকা, প্রচুর মানুষ, ভিড়, আওয়াজ,
তার মধ্যে একটা মস্ত বড় বাড়ি, সেই বাড়িতে একান্নবর্তী পরিবার, প্রচুর লোক, পরিবার, আওয়াজ, ঘটনা, সেসবের মধ্যেই তোমার বেড়ে ওঠা এবং সবটা নিয়েই আজকে তুমি এই এতদূর পথ চলছো। এবং তোমার যে স্মৃতিগুলো, তোমার সেই শিয়ালদার ছাদ, যেটা আমি কিছুটা তোমার সাথে গল্প করে জেনেছি, তোমার যে ঘরটা, ছাদের ঘর, এবং তোমার এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লালপুরি নীলপুরি গল্প, সেটার যে ফ্যান্টাসি, ছোটোবেলার যে ফ্যান্টাসি, যে জগৎটা আমরা সকলেই হয়তো একটা জায়গায় তৈরি করে ফেলি, এই যে বেড়ে উঠছিলে যখন, মানে এই স্পেসটার মধ্যে দিয়ে যখন যাচ্ছ, সময়ের সাথে সাথে একটা ওই শিল্প মনও গড়ে উঠেছে এবং হয়তো একটা জায়গায় ছবি এঁকে নিজের কাছেই হয়তো নিজেকে একটু এক্সপ্রেস করা, নিজের যে ওই ফ্যান্টাসি যে পৃথিবীটা বানিয়ে ফেলেছো নিজের মধ্যে, সেটা একটুখানি সামনে আকার আকৃতি দিয়ে সেটাকে তৈরি করা, নিজের সামনে আনা, হয়তো নিজের চোখের সামনে। এই টোটাল জার্নিটা তোমার, আজকেও যখন তোমার সাথে কথা বলি, খুব মনে হয় যে তুমি হয়তো সবটা নিয়েই খুব খুব রুটেড হয়ে সবটা নিয়েই এগো। এবং 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 তোমার প্র্যাকটিসের মধ্যে আজকে লালপুরি নীলপুরি গল্প, আমরা লিথোগ্রাফি যে প্রথম দিকের যে কাজগুলো, তার মধ্যে আমরা সেগুলো দেখতে পেয়েছি, আমি এগুলো দেখেছি, যেগুলো বড়দার ঠিক পরে পরে হয়তো যে লিথোগ্রাফের কাজগুলো সেগুলো দেখা যায়। এবং মানে ইটস ভেরি ভেরি significantly persistent in your practice as a human being and as an artist, যে তুমি তোমার এই পাস্টটাকে এবং তোমার স্মৃতি, তোমার যে ঘটনাগুলো, এইগুলো নিয়ে চলো প্রচণ্ডভাবে। এইটা সামহাও তো তোমায় গড়ে তুলেছে, সেইটা নিয়ে যদি তুমি কিছুটা বললে আর একটু যদি আমি আর একটু বলতেই পারি, এখানে আমার বলার শেষ নেই। এটা নিয়ে আমি প্রচুর কিছু বলতে পারি। বৃত্তে আমি বড় হয়েছি, সেটা কেমন? শিল্প বৃত্তটা হলো এইরকম যে আমি ঠাকুমাকে দেখতাম যে ছাতে বড়ি দিচ্ছে। ইটস আ ইউনিক ফর্ম অফ আর্ট। আমি দেখেছি যখন আমাদের বাড়িতে একটা ঠাকুর ঘর আছে, বড় সড়ো একটা ঠাকুর ঘর আছে, সেখানে যখন গোপাল আছে, অষ্টধাতুর রাধাকৃষ্ণ আছে, তাকে যেভাবে সাজানো হচ্ছে, এটা কি আর্ট নয়? তাকে যেভাবে ফুল মালা দিয়ে তার জামা কাপড় পরিয়ে যেভাবে যত্ন করে তাকে একটা সাজিয়ে তুলছে, এটা তো আজকের ভাষায় তো ইনস্টলেশন, বা আজকের তো ওটাকে যদি আমি আজকে যদি খুব যদি ওটাকে ওই সিংহাসনটাকে যদি আমি এখানে বসাই, তোরা তখন বলবি কন্টেম্পোরারি আর্ট। আজকে তো এইখানে তো তৈরি হয়েছে ব্যাপারটা। তো এই যে যখন অন্নকূট হচ্ছে, একটা হিপস অফ রাইস, ভাত, তার মাথায় একটা সাজিয়ে গোপাল বসানো হচ্ছে এবং তার চারধারে খাবার সাজানো হচ্ছে, এটাকে আর্ট নয়? তো আমি এর মধ্যে দিয়ে তো বড় হয়েছি, তো এইটা তো আমার রক্তে আছে। তবে এইগুলো যদি আমার ছবির মধ্যে না আসে, তো এইগুলোই তো আমার ছবির বিষয়, এইগুলো থেকেই তো আমি ছবির রসদ খুঁজে পাই। আজকে আমি বলছি যে মানে এইভাবে আমি মনে করি আমি একটা আর্টের পরিপ্রেক্ষিতে কে কীভাবে দেখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি কিন্তু এগুলো দেখি, চোখে দেখে আমার বেড়ে ওঠা। তো এইগুলো নিয়ে যখন এই যে র ফর্ম অফ আর্টের মধ্যে আমি বড় হচ্ছি, তো এইগুলো আমার কাজের, আমার চিন্তনে আসবে না। আমি কেন একটা ইউরোপ থেকে ধার করে আজকে মাথায় হাতুড়ি মেরে ছবি আঁকবো? আমার তো আছে, আমার তো সম্পদ আছে, সেই সম্পদগুলোই আমার ছবির বিষয় সূত্র হয়ে এসছে। ডেফিনেটলি আমি তো সেটা তো মানে আমার ছবির জার্নিটা যদি দেখা যায় গত 35 বছরে, তো এইগুলোই তো আছে। নানাভাবে বদলে এক এক রকমভাবে বদলে ওগুলো চলে এসছে। ডাইমেনশন চেঞ্জ হয়েছে। আমার এক্সপিরিয়েন্স, আমার বয়সের সঙ্গে সঙ্গে ওগুলোরই তো মানে নির্যাসটা তো ওইখানে টাঙানো, ওইখানে স্রটা তো ওখানে লাগানো আছে। তো এটা আমি অস্বীকার করবো কী করে? আমি করতে চাই না, মানে আই লাভ টু এক্সপ্রেস। আমি ভালোবাসি বলতে, যে কারণে বললাম যে আমি সবসময় ভালো থাকি, কারণ আমার কাছে ভালো থাকার প্রচুর রসদ আছে, আর এই রসদটা আমি নিজে সংগ্রহ করেছি। এটা আমি নিজের মতো করে আমি সংগ্রহ করেছি, এবং যেটা আমাকে চালিত করে। আমাকে ভাবতে হয় না আমি কী নিয়ে ছবি আঁকবো। ছবি তো ওই একটা শেষ করলে আরেকটা ওই অটোমেটিক্যালি ওই বলে দেয়, এরপরে ওই দিকে যাও, ওদিকে যাও, ওটা কর, ওইটা কর, ব্যাস। আজকে দুর্গা আজকে আমি জানি না, মানে এই যে দুর্গাটা তো আমার কাছে দুর্গা নয়। দুর্গাটা তো আজকে তো আমি মনে করি, আমি বিশ্বাস করি যে এটা একটা হিউম্যান বিংস,
হয়তো আমি বাড়ির মেয়ে কেন মেয়ে তারও ব্যাখ্যা আছে। এরপরে আমি আর নিজে কিছু বলতে তুই বল, তারপরে আমি এটাকে বলবো। না, আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি যখন বলছো আমি খুব ভালো থাকতে ভালোবাসি এবং ভালো থাকার চেষ্টা করি, যখন তুমি কাজ করছো মানে এটা খুব পার্সোনাল স্পেসে মাঝে মাঝে হয়তো অনেকবার তোমার সাথে কথা বলে আমার একটা মনে হয়েছে যে কিছু কিছু মুহূর্তে হয়তো মনে হয় একটু খারাপ থাকাটাও দরকার। হয় হয় মানে আমি তো ভগবান নই, যখন একটা ছবিকে নেগোশিয়েট করছি, যখন সম্ভব না মানে এটা তো হয় না। একটা ছবিকে আমি যখন চ্যালেঞ্জ নিচ্ছি, একটা ছবির সঙ্গে তো ছবিকে আমাকে চ্যালেঞ্জ নিতে হয় যে আমি তো রিপিটেড করবো না, ইমিটেট করবো না। আমি তো ইমিটেট করতে পারি না। আমি যখন একটা চ্যালেঞ্জ নিই, যখন নেগোশিয়েট করছি, যখন সে আমার কাছে ধরা দিচ্ছে না, অত্যন্ত যন্ত্রণার, সেটা দিনের পর দিন হয়। যখন নেগোশিয়েট করে যখন মানে সামলাতে পারছি না, তখন রাতে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখি ওটা কালকে সকালবেলা কী করে ওটাকে নেগোশিয়েট করা যায়। যন্ত্রণা আছে, ডেফিনেটলি আছে। হ্যাঁ, সেই খারাপ থাকাটা অবশ্যই এটা তো সেটা তো থাকতেই হবে। সেটা তো যখন নেগোশিয়েট করে যখন আমি কুলিয়ে উঠতে পারি না, তখন একটা বিরাট খারাপ লাগা কাজ করে এবং সেটা তো একটা ভয়ঙ্কর হয়। আর কাজ করতে করতে একটা তো জায়গা তৈরি হয় যে এরপর কি, হ্যাঁ এখানে এরপর কি একটা অ্যাংস্ট বলো, একটা ব্লক বলো, অবশ্যই সেগুলো তো অবশ্যই। আমি কিন্তু সেটাকেও ভালো থাকা বলি, কারণ সেটাও ভালো থাকা বলি, কারণ ওইটা না থাকলে তো আমি নেক্সট এক্স্যাক্টলি ওটা যদি আমার না থাকে তাহলে তো আমি নেক্সট একটা স্পেসে যেতে পারবো না। ওটা না থাকলে তো গন্ডগোল হচ্ছে ডেফিনেটলি, কারণ আমি ভাবছি আর হয়ে যাচ্ছে, এটাও মারাত্মক মারাত্মক। এটা একদম আমি 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 ম্যাজিশিয়ান নই। আমি একটা ক্যানভাস নিয়ে, একটা পেপার নিয়ে, একটা প্লেট নিয়ে বসলাম আর একটা ম্যাজিক দেখিয়ে ফেললাম, আর লোকে এসে বলছে কি করেছো। এটা ভয়ঙ্কর। আর কাজ করতে করতে যেটা আরেকটা হয় হয়তো যে নিজের মাইন্ড এবং ইমোশনটাকে কন্ট্রোল করা, যে তুমি যেটা ভাবছো, যেটা করতে চাইছো, সেটা তো সময়ের সাথে অনেক সময় একটু বদলেও যায় না। অবশ্যই হয়, সেটাও একটা ব্যাপার। অবশ্যই হয়। আজকে কিছু এখানে বেশ কিছু ইয়াং যারা এখন প্র্যাকটিসিং আর্টিস্ট যারা রয়েছে ওরা রয়েছে, এবং আমি কিছুটা গল্প এই ব্যাপারটা শুনেছি, যেটা নেক্সট প্রশ্ন করতে চাইবো। আমি চাই ওরাও একটু শুনুক যে আমি তোমার এবং তোমার যে বিমলদাও আছে সামনে, তো তোমাদের যে মানে এই সময়টার আর কি মানুষের সাথে যারা শিল্পী তার সাথে গল্প করে এটা একটা নোশন তৈরি হয়েছে এবং রিয়ালিটি হয়তো ডেফিনেটলি, যে তোমাদের যে যখন ছোটোবেলায় ছবি আঁকতে ভালোবাসা হচ্ছে কিংবা তৈরি হচ্ছে ইচ্ছে, একটা তাগিদ তৈরি হচ্ছে, সেখান থেকে একটা আলটিমেটলি যখন ঠিক করছো যে হ্যাঁ আমি আর্ট প্র্যাকটিসেই নিজেকে সমর্পিত করবো এবং একটা আর্ট কলেজে ভর্তি হচ্ছে, একটা ওই সোকল্ড আমাদের একটা ফ্রেমওয়ার্কে ঢুকছো, একটা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ঢুকছো। এবং এই যে আর্ট কলেজে ঢোকা এবং আর্ট কলেজে পড়াশুনো করা, টোটাল তোমাদের সময় তখন 5 বছর BBA ছিল, তো এই যে সময় পিরিয়ডটা, এইটা ইটসেলফ আমি যতটা বুঝতে পারি তোমার সাথে গল্প করে একটা লড়াই, একটা অন্য দিকে, সেটা হলে ফ্যামিলির সাথে, তোমার বন্ধুবান্ধব, তখন যে তোমাদের যে সোশ্যাল যে স্ট্রাকচারটা, যে ইঞ্জিনিয়ার না ডাক্তার না সে আর্টিস্ট হতে চায় এবং সে আর্ট কলেজে ভর্তি হতে চায়, সেটা ইটসেলফই হয়তো একটা স্ট্রাগল, বোথ মনিটারি জায়গায় এবং হয়তো সাইকোলজিক্যাল জায়গা, যে মা বাবার সাথে যুদ্ধ করে কিংবা ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করা যে আমি আর্ট কলেজে ভর্তি হতে চাইছি এবং কেন চাইছি। তো তোমার ক্ষেত্রে এই এক্সপিরিয়েন্সটা, তোমার ফ্যামিলির সাপোর্ট বলো কি, হাউ রেসপন্সিবল? এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। মানে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বিমলদার সময় হয়তো আরও বেশি, বা আমার সময় আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই লুকিয়ে চুরিয়ে আর্ট কলেজে ঢুকে পড়তাম, কাউকে না জানিয়ে। কলেজে বাড়িতে তো জানতোই আর্ট কলেজে ঢুকে পড়েছে, যুদ্ধ করে ঢুকে পড়েছে। আমার ক্ষেত্রে আমি সৌভাগ্যবান, আমার বাবা এবং মা আমাকে বলেছে তোর জীবনে যা চাই তুই কর, তোর যা ভাল লাগে কর, আমরা মানে তোকে কোনো দিন কোনো রকম বাধা দেবে না, তোর যা ইচ্ছে করে। আমি ফরচুনেট, আমি আমার নিজের রাস্তা খুঁজে নিয়েছিলাম। তখন কিন্তু এই আর্ট কলেজে যখন ঢুকছে ছেলেমেয়েরা, কোনো দিন দেখিনি, বা আমার সময় দেখেছিলাম 60 জন ভর্তি হয়েছে, 60 জনের একটি মাত্র স্টুডেন্টের বাবা ওই লিস্ট দেখতে এসেছিল যে তার মেয়ে চান্স পেয়েছে কিনা। আর কোনো গার্জেনকে দেখিনি, আমরাই হামলে পড়ে দেখেছিলাম যে আমাদের নামটা আছে কিনা। আজকে যারা আর্ট কলেজে পড়ে তাদের বাবা মারা অত্যন্ত উৎসাহী যে আর্ট কলেজে ঢুকলে খেতে পড়তে পারবে। এই যে ডিফারেন্সটা 35 বছরের ডিফারেন্সটা বিরাট বদলে গেছে।
তখন আমরা ভালোবাসা নিয়ে ছবি আঁকতাম। তোমরা কিছু মনে করো না, তোমাদের অধিকাংশই রোজগার করব বলে ছবিটা আঁকতে এসছো। তোমরা বিখ্যাত হব বলে ছবিটা আঁকতে এসছো, হয় না। কোনো দুঃখ নিও না। আমাকে এরকম একটা ট্রিগার করলো, আবার বলেছিলাম যে এমন কিছু প্রশ্ন আমাকে করিস না যাতে আমাকে মানে মানে এই সব কথা বলতে হয়। আমি একদম মানে এটা আমার দেখা। তোমরা আর্ট কলেজে আসছো বিখ্যাত হব বলে। বিখ্যাত হওয়া এত সহজ নয়, একটা দীর্ঘ যাপন লাগে। আমি কিন্তু বিখ্যাতকে আমি জানি না, কিন্তু যেদিন ছবি আঁকতে এসেছিলাম সেদিন জানতামই না আমি কেন ছবি আঁকি। আমাকে নিয়তি আমাকে নিয়ে এসছে। আর একটাই জিনিস, কিপ অন ওয়ার্ক, কাজ কাজ অ্যান্ড কাজ। শুধু কাজটাকে ভালোবাসা। এই ভালোবাসার প্রতিদান চাইলে কিন্তু ঝামেলা শুরু হয়। তুমি যদি নিজের ডেডিকেশনটা থাকে, ও আপনি আসবে। সমস্যাটা এইখানে হয়ে গেছে। আজকের যে ইয়াং জেনারেশনের আর্ট প্র্যাকটিসের পেছনেই তাদেরকে বিখ্যাত হতে হবে। সেক্ষেত্রে আমি জানি যদি এরকমভাবে ভাবা যায় যে মানে তোমার সাথে যেহেতু এটা পার্সোনাল ইন্টিমেট ডিসকাশন হচ্ছে, পার্সোনাল লেভেলেই বলছি, আমি এটাকে জেনারেলাইজ করছি না, যে তোমার যে এত বছরের চর্যার মধ্যে যে তুমি রয়েছে, তুমি কখনো কি তোমার ইচ্ছে হয়নি বিখ্যাত হওয়ার? কিংবা হতে চাওনি কখনো? বিখ্যাতটার কোনো এন্ডলেস না, তোমার ডেফিনেশনে বিখ্যাত না। আমি আনন্দ থাকতে চেয়েছি। আমি যে কাজটা করি সেই কাজটার প্রতি আমার আনন্দ আছে কিনা। বিখ্যাত হওয়াটা এন্ডলেস, সেটার তো কোনো সীমারেখা নেই। আমি যখনই মনে হবে যে এটা আমার লিমিট, আমি এই অবধি বিখ্যাত হতে চাই, যেটা আমি যখনই আমি রিচ করে যাব আমার সীমাটা বেড়ে যাবে। এবং এইখান থেকে এইখানে যেতে গেলে আমায় কিছু ছলনার রাস্তা নিতে হবে, সেখানেই শেষ, আর ওঠা যাবে না। দিস আ সিম্পল থিওরি, দিস আ ভেরি সিম্পল থিওরি। এর মধ্যে কোনো ভুল নেই। বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে এরকম। আমি তো মনে করি যে আমার সঙ্গে আমার কলেজে আমার ক্লাসমেট 60 জন ছিল, গভর্নমেন্ট আর্ট কলেজ। রবীন্দ্রভারতীতে আরও যারা ছিল তাদেরকেও চিনি। আজকে 35 বছর বাদে কজন প্র্যাকটিস করছে? সিম্পল উদাহরণ, কজন প্র্যাকটিস করছে? হাতে গুনে খুঁজতে 10 জন খুঁজতে অনেক মাথা খাটাতে হবে, 10টা নাম খুঁজতে। কেন? এই যে একটা কিছু চেয়েছিল, সে স্লিপ করেছে। আরে একটা মানে মাটি, একটা শক্ত মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা খুব কঠিন, আনটিল আনলেস হয় না। ওই শক্ত করে আগে নিজেকে দাঁড় করাতে হয়, তারপরে আস্ফালন, হাত পা নাড়তে হয়। আমার পায়ের ভিত যদি শক্ত না থাকে আমি করবোটা কি? এটা সিম্পল। এই ব্যাপারটা তো আজকের সময় দাঁড়িয়েও খুব সত্যি, একদম। এর মিথ্যে হতে পারে না, এর মিথ্যে হতে পারে না। হ্যাঁ, আমি যখন ইয়াংদের সাথে আমি অনেক বছর ধরে কাজ করছি, আমরা অনেক রকম কোলাবোরেটিভ কাজকর্ম করি, সেখানেও তো তাই যে আজকে আর্ট কলেজে প্রত্যেক বছর কজন বেরোচ্ছে, পাস করছে, সবাই কি শিল্প চর্চার মধ্যেই রয়েছে, অনেকে চাকরি করে, অনেকে। এবং দেখবি তার বাবা মারা চেয়েছিল সে আর্ট কলেজে ঢুকুক, করে খেতে পারবে। এই যে মানে অ্যাটিটিউডটা বদলে গেছে, তো এই কারণে আরও কমে যাচ্ছে। কজন আর্ট প্র্যাকটিস, পিওর আর্ট প্র্যাকটিসে কজন দাঁড়িয়ে আছে আজকে বলতো? কজন দাঁড়িয়ে সেইখানে? এই কথাগুলো আমাকে বলাস না। সেখানে এক্সিস্টেন্সিয়াল স্পেসের জায়গাও তো রয়েছে, কারণ এক্সিস্ট করা 100%। এক্সিস্ট করতে মানে প্রচুর অর্থ লাগে না। এক্সিস্ট করতে প্রচুর অর্থ লাগে না। এক্সপেকটেশন তোমাকে বুঝতে হবে। এক্সিস্ট কিসের এক্সিস্ট? আমার আজকে খাই না দেয় প্রত্যেকের ফোনে, আজকে হোক না হোক আজকে 50,000 টাকার একটা মোবাইল চাই, প্রত্যেকে আসবে। প্রবলেমটা তো আমরা তৈরি করছি। তোমার আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে BBA, তারপরে বরোদা থেকে প্রিন্ট মেকিং নিয়ে তুমি মাস্টার্স কমপ্লিট করলে। তারপরে মাস্টার্স করার পর তোমার বহুবার বিদেশ যাত্রা, ফ্রান্স, স্কটল্যান্ড, আসা যাওয়ার মাঝেই ছিলে হয়তো।
অত সুটকেসটা প্যাক করা থাকতো, বা মানে 2-3 বছর 4 বছরের মধ্যে বহুবার তুমি যাওয়া আসা করেছো আর কি। সঙ্গে রিপ্লাই করো। তো এই যে বিদেশে তোমার ধরো মানে যাওয়া, তুমি সেখানে বোথ অ্যাজ এ প্র্যাকটিসিং আর্টিস্ট হিসেবেও গেছো, ইনভাইটেড হয়েছো, এবং আবার অ্যাজ এ পেডাগগ, অ্যাজ এ লেকচারার হিসেবে তুমি গেছো সেখানে। সেই এক্সপিরিয়েন্সটা মানে বেশ একটা ডাইনামিক স্পেসে কিংবা একটা এক্সপ্যান্ডেড স্পেসে তোমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওখানকার শিল্প সমাজের সাথে কাজ করা এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা। তো ওইখানে ওটার যে তোমার যে এক্সপিরিয়েন্স ইউরোপে বিশেষ করে, ওখানে যখন পৌঁছালে এবং ওখানে গিয়ে যে শিল্প সমাজের সাথে যখন ইন্টারঅ্যাকশন করছো, ওখানকার যে শিল্পচর্চার কারণটা কিংবা কেন শিল্পচর্চা করে ওরা, ওদের ফিলোসফিটা, ওদের মেথডসগুলো, ওই কনটেক্সটটা, আর তুমি যখন নিজে যেখান থেকে তুমি গেছো, তুমি ভারতবর্ষ থেকে একজন ভারতবর্ষের শিল্পী এবং তোমার একটা নিজস্ব কনটেক্সট আছে, তুমি জানো তোমার সামাজিক এবং প্র্যাকটিসের জায়গাটা, মানে আমি যদি একদম শিল্পচর্চা নিয়ে কথা বলি, এই যে শিফটটা, এই শিফটটা তোমার মানে তুমি কীভাবে রিয়্যাক্ট করেছিলে এবং তুমি কীভাবে অ্যাকাস্টামড হয়তো হয়েছিলে, কী সিমিলারিটিস, এইটা আমাদের ভারতবর্ষ বা এই যে আমাদের এইখানকার আর্ট প্র্যাকটিসের সঙ্গে ওখানকার আর্ট প্র্যাকটিসের একটা বিরাট বিস্তর পার্থক্য আছে। প্রথম কথা হচ্ছে ওখানকার যে যারা মেন স্ট্রিম আর্টিস্ট, তারা অলওয়েজ প্রমোটেড বাই দ্য সরকার। যারা সরকার তাদেরকে প্রমোট করে এবং তাদেরকে ওপেন হ্যান্ড দেয়, তোমরা যা ইচ্ছে করো করো, সেটা তো আমরা কল্পনা করতে পারি না, সেটা আমাদের কল্পনার অতীত। সুতরাং এই প্র্যাকটিসটা সম্পূর্ণ আলাদা। আর যারা প্র্যাকটিস করছে তাদেরও একটা ভয়ঙ্কর মানে একটা সিচুয়েশন, তারা ক্যানভাস প্রায় করে না বললেই হয়, কারণ তার নিজের থাকার বাসস্থানটা এত ছোট, যেখানে 10টা ক্যানভাস পেন্ট করে তারা রাখার জায়গা নেই। তারা এতটাই একটা সিচুয়েশনের মধ্যে থাকে, তাই তারা কিন্তু অনেক বেশি ডিজিটাল আর্ট ফর্মটাকে প্র্যাকটিস করে। আর যারা, সুতরাং এইখানে একটা বিরাট পার্থক্য, সেটা নিয়ে এখন হয়তো দীর্ঘ আলোচনা হতে পারে। সুতরাং তার সঙ্গে আমাদের কোনো মিল নেই, একেবারেই মিল নেই। এবং যে প্র্যাকটিসটা ওখানে আছে একটা ওপেন প্র্যাকটিস, যেহেতু সরকার ওদেরকে অনুদান দেয়, কারণ সরকারিভাবে শিল্পীকে একটা অনুদান দেওয়া হয় যে তুমি তোমার একটা আর্ট প্র্যাকটিস চালাও, এবং সেখান থেকে কিন্তু একটা ওপেন প্র্যাকটিস, যার কখনো বিক্রির চিন্তা নেই, যার কোনো খাবার চিন্তা নেই, যার কিছু মানে করতে হয় না, তো তার প্র্যাকটিসটা আর আমাদের এই প্রত্যেকের প্র্যাকটিসটার মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য। কিন্তু এইটুকু বলতে পারি, সুতরাং সেই আলোচনাটা কিন্তু একটা দীর্ঘ আলোচনা। তবে একটা জিনিস বলতে পারি, এর নাটশেল আমি দেখে এসেছি, সেটা হলো এই যে ওপেন হ্যান্ড প্র্যাকটিস করতে করতে তারা ড্রয়িং করা ভুলে গেছে। তারা গায়ে রং মাখিয়ে একটা দেয়ালে একটা ছাপ নিচ্ছে, সেটাকে আর্ট বলছে। এই করতে করতে এমন একটা চরম জায়গায় চলে গেছে, যখন সেটাকেই মনে করছে আর্ট, সেটা কিন্তু আদৌ ভাবছে না এটা কি হলো, সেটা খেলা করছে। যেটা আমি 25 বছর বাদে এখনকার ছেলে মেয়েদের মধ্যে প্র্যাকটিসটা দেখি। কিন্তু এই করতে গিয়ে তারা ড্রয়িং ভুলে গেছে। ড্রয়িং করার মিনিমাম একটা সোজা লাইন টানতে পারে না। তখন একটা ইনস্টিটিউট থেকে একটা ড্রয়িং কম্পিটিশন করা হচ্ছে, যে তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের একটা কম্পিটিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কে কতটা ভালো ড্রয়িং করতে পারে। দিস ইজ আ আইরানি, ছোট্ট করে গল্পটা বললাম। দিস ইজ আ প্র্যাকটিস। যে 25 বছর আগে যে প্র্যাকটিস আমি দেখে এসেছি, সেই প্র্যাকটিসটা ইদানিং এখন দেখছি। এটারও একটা পরিণতি তো হবে, সেটা আমি দেখি, আমি দেখতে পাই, কিন্তু এই কথাটা বলার কোনো জায়গা নেই আমার। না, মানে আমি যদি মেথডস অ্যান্ড মিডিয়ামসের আরেকটু ঊর্ধ্বে গিয়ে যদি মানে আমি চর্চার কারণটা নিয়ে কথা বলি, ওখানকার চর্চার কারণটা তো প্রথমেই হচ্ছে একটা জিনিস, যে 20টা ফ্যামিলির মধ্যে দেখা যাবে যে 19টা ব্রোকেন ফ্যামিলি। প্রত্যেকটা বাবা মানে হাজব্যান্ড ওয়াইফ মানে অ্যাপার্ট, তার ছেলে মেয়েরা ভটকতে হুয়ে আত্মা। তার মানসিক গঠনটা কি হবে? আমি অন্তত যতগুলো ইয়াং ছেলে মেয়েকে দেখেছি, তাদের প্রত্যেকেই অ্যাপার্ট, তাদের বাবা মা অ্যাপার্ট, এবং তারা কেউ 13 বছর, কেউ 10 বছর, তার 8-9 বছর বয়স থেকে সে একা অ্যাপার্টমেন্টে থাকে। এই যে মানসিক গঠন, এই মানসিক গঠন থেকে কি বেরোতে পারে আমার আর কিছু বলার নেই।
তার প্র্যাকটিসের সঙ্গে যদি আজকে আমি একটা সুস্থ সামাজিক পরিবেশের একটা যদি প্র্যাকটিসকে যদি তুলনা করি, এটা তো মানে নিতান্তই এটা একটা মানে জাপানের সাথে জাপানের সঙ্গে আমি তো বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে ওখানকার 20টা ফ্যামিলির মধ্যে 19টা ফ্যামিলি অ্যাপার্ট, সে আবার আরেকটা ফ্যামিলি বিলং করে, সেই ছেলে বা মেয়েটি সে তার শাটলকক, সে থাকে একটা একা, সেও আরেকজন বন্ধু বা বান্ধবী নিয়ে থাকে। এই যে সামাজিক পরিকাঠামো, এই পরিকাঠামো থেকে যা এক্সপেক্ট করা সেটাই, এটা আর বলে দেওয়ার কিছু নেই। সেটা তো আমাদের নন্দলাল বোসের যে কথা, আর্ট অ্যান্ড সোসাইটি রেসিপ্রোসিটি, তো সেটা তো একটা মানে অবশ্যই এটা তুই এখন এটা বলছিস দীর্ঘ আলোচনা, এখান থেকে কি বেরোবে এটা একটা দীর্ঘ আলোচনা, কিন্তু আমি খুব ইন আ নাটশেল বলছি যে এইরকম একটা সামাজিক পরিকাঠামোতে কি হতে পারে তারই প্রতিচ্ছবি আমি অন্তত, আমি তো বেড়াতে যাই, কিন্তু সেটা তো তাহলে আমি মানে আমার যেটা মনে হচ্ছে কথাটা শুনে তোমার, যে সেটা কিন্তু একটা অনেস্ট স্পেস। আমি অনেস্টলি জানি না, কারণ আমি যেটা দেখেছি, ধর আমি তো একটা পরিবারের সঙ্গে থেকেছি সবসময়, আমি তো এরকম গিয়ে কোনো হোটেলে বা হোস্টেলে থাকিনি, আমি কোনো না কোনো পরিবারের সঙ্গে থেকেছি, সেই পরিবারটারও অনেক গল্প, এখন সেই গল্পটাও বলতে গেলে অনেক গল্প বেরোবে, যে 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 প্রথমবার গিয়ে যে ফ্যামিলিটার সঙ্গে থাকছি বা পরে গিয়ে দেখছি তারা অ্যাপার্ট, এবার আমি তাকে দুজনকেই খুঁজে বার করেছি, মানে ছেলেটিকেও খুঁজে বার করেছি, মেয়েটিকেও খুঁজে বার করেছি। সে ছেলেটি থাকে আরেকজনের সঙ্গে, তখন তার একটা বাচ্চা হয়ে গেছে, মেয়েটিকে যখন খুঁজে বেড়াচ্ছি তখন আমাকে দেখে হাউ হাউ করে কাঁদছে। এই তো গোটা পরিসর, এটাকে যদি পজিটিভ বলিস তো এখান থেকে যেটা মানে এটা তো এখান থেকে যে পজিটিভিটি বেরোতে পারে না আমি বলবো না, কিন্তু ইন আ নাটশেল এটা যেটা নানাবিধ, যেটা আমরা একটা স্থিতধীর সমাজে দাঁড়িয়ে আমরা যে প্র্যাকটিসটার মধ্যে থাকি সেখান থেকে একেবারে আকাশ এবং পাতালের একটা ডিফারেন্স। এবং সেখানে এখন দু ধরনের ওই আর্ট ফর্ম আছে ওখানে, একটা গ্যালারি ওরিয়েন্টেড, গ্যালারি দাদন দেওয়া রয়েছে, যে তুমি এই ধরনের বিষয় দেওয়া হচ্ছে, তারা ক্যানভাস পেন্টিং, কাগজে পেন্টিং করছে যেটা বিক্রিযোগ্য। আরেকটা যেটা সরকারি ভাবে যারা মানে আন্ডারগ্রাউন্ড না, তারাই ফোর্থ ফ্রন্টে আছে, তারা ফোর্থ ফ্রন্টে তারাই আছে। এরা যারা করে এক্সিস্টেন্সিয়াল মানে বেঁচে থাকার লড়াই, তারা বেঁচে থাকার লড়াইটা করে যাচ্ছে, কিন্তু যারা ওই অনুদান নিয়ে করে তারাই ওখানকার আর্টিস্ট, তাদের নিয়েই চর্চা হয়, তাদের নিয়েই কথা হয়, বড় বড় মানে সব কিছু ওটা নিয়েই কথা হয়, তারা মিউজিয়ামে মানে জায়গা পায়। সুতরাং এই প্র্যাকটিসের সঙ্গে আমাদের প্র্যাকটিসের কোনো মিল নেই। এইটা ইদানিং দেখা যাচ্ছে যে ওইটার একটা এক্সটেনশন ভার্সন মানে ভারতবর্ষে এসেছে অবশ্যই এসছে। এখন যেমন ওখানে একটা আন্ডারগ্রাউন্ড সিন আছে পুরো, মানে যেটা হয়তো গ্যালারি ওরিয়েন্টেড না, সেটা অন্য জিনিস, কিছুটা সরকার অনুদান এবং কিছু প্রাইভেট, সেটা সরকার অনুদান না, সবটাই প্রাইভেট অনুদান, সেটাই সরকার অনুদান ওইভাবে দেয় না, সেটা সব সিএসআর এর পয়সায় চলে। মানে যা বলছে ওই আন্ডারগ্রাউন্ড আন্ডারলেয়ার, সেটাও কিন্তু সিএসআর এর পয়সা, সরকার পয়সা দেয় না। সিম্পল, আমি মানবই না, সরকার ওইভাবে পয়সা দেয় না। সমস্ত কোম্পানি বড়লোক, তাদের সিএসআর এর পয়সা খরচ করতে হয়, তারা দেয়, তারা বলে যা ইচ্ছে করো, আমার কিছু রেজাল্ট চাই না, তুমি প্র্যাকটিসটা করে যাও। সেটা অন্য জিনিস, সেটা অন্য গল্প, ওরাও একদম অন্য গল্প, সেটা সব জানা আছে, সেটা একদম অন্য গল্প। সুতরাং আমাদের এই আলোচনা এটা কোনো প্রয়োজন নেই না। আর নেক্সট যেটা আমি তোমায় জানতে চাইবো, যে এই যে তুমি ধরো ইউরোপ থেকে এলে, কলকাতায় আবার ফিরে আসছো, এখানে নিজের বাড়িতে প্র্যাকটিস করছো, মানে ছোট করে যদি আর কি বলি, যে কি দিলে আর কি নিলে আর কি, এরকম যদি এই আদান তোমার প্র্যাকটিসটাকে হয়তো তুমি অবশ্যই একটা ডাইমেনশন পেয়েছে, রিশেপ্ট হয়েছে, সেই জায়গাগুলো মানে তোমার কি অনুভূতি, যে তোমার প্র্যাকটিসটা কিভাবে রিশেপ্ট? দেখ আজকে মানে আমি সৌভাগ্যবান যে পৃথিবীর বিখ্যাততম যত আর্ট হিস্ট্রির পাতায় যে সমস্ত ছবি আমরা দেখেছি, সমস্ত ছবির অরিজিনাল ছবির সামনে দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতা আমার হয়েছে। সত্যি, মানে পৃথিবী বিখ্যাততম, একমাত্র এখন শুধু জীবনের একটাই বাসনা আছে, সেটা আমি গোয়ের্নিকার সামনে দাঁড়াতে পারি এখন অব্দি, টিল টুডে। বাট পৃথিবীতে আর যত ছবি আছে সবার ছবির সামনে আমি দাঁড়িয়েছি, তার রস
এই মানুষটাকে আমি যখন রদা মিউজিয়ামে গিয়ে যখন ঘুরে বেড়াচ্ছি, থিঙ্কার দেখছি, সব করছি, সব ঠিক আছে, কিন্তু ঘুরতে 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 ওই বাড়িটার পেছন দিকে চলে গেলাম, যেখানে রদার মানে ওই পাথরটা কাটতো সেটাও রয়েছে। আমি ওই রসটা চেয়েছি। সবাই কিন্তু গ্যালারিতে ওই থিঙ্কার দেখছে, বালজাক দেখছে, আমি কিন্তু ঘুরতে ঘুরতে পেছনে গেছি যেখানে রদা পাথরটা কাটতো, ওইটা আমি খানিকটা, এই যে একটা গন্ধ নেওয়া, এইটা নিয়েছি। আবার যখন আমি ফিরে এসেছি, আমি আবার মাটির রঙটা আবার ওই মাটি থেকে শুরু করেছি। ভালো, আমি দেখলাম, আমি সেটার ওই রসটা নিলাম, কিন্তু ওখান থেকে কোনো কিছু আমার ভেতরে কপিড হয়ে আসেনি, ওই রসটুকুই থেকেছে। কিন্তু আমি যখন আবার মাটিতে ফিরে এসেছি, আমার এই মাটিটাই কিন্তু শেষ কথা। আমি ওখান থেকে আবার নিজের রসটা নিয়েছি আমার ছবি আঁকার জন্য। আর সামাজিকভাবে ধরে নাও, বোথ অ্যাজ আ হিউম্যান বিং অ্যান্ড অ্যাজ আ প্র্যাকটিসিং আর্টিস্ট, তোমার যে এখানকার যে সমাজ, তোমার যে আর্টিস্টিক সোসাইটি, যারা তোমার ফেলো, তোমার যারা কালিগস ধরো, যারা তোমার কন্টেম্পোরারি যারা শিল্পচর্চা করছে এইখানে, ফিরে আসার পর তোমার তাদের সাথে ধরো একটা শেয়ার করা কিংবা কোনো রকম কোলাবোরেশন করা কিংবা কোনো রকম জাস্ট আলাপ আলোচনা করা, এই ধরনের স্পেস ক্রিয়েট হয় না? আমার কোনো দিন হয়নি, কারণ আমি দেখেছি যে আমার সঙ্গে চার্লস ওয়ালেস যারা পেয়েছে, যারা আগে পেয়েছে বা যারা পরে পেয়েছে, তারা মানে প্রথমে ফিরে এসেই তাদের প্রথম কাজ হয়েছে ওখানে যা দেখে এসছে সেরকম একটা কাজ করে ফেলা। এটা আমার পক্ষে অসহ্য লেগেছে, যে একদম যা করেছে ওইটা এসেই আর কি একটা রেপ্লিকেট করা। তো আমার কোনোদিন মনে হয়নি তাদের সঙ্গে ইন্টারাকশন করি, কারণ আমি এই ইন্টারাকশনটা আমি দেখেছি যে আমার বোধের সঙ্গে তাদের বোধটা মেলে না। আমি চেষ্টা করিনি কোনোদিন কারোর সঙ্গে নেভার। আর মেথডস এন্ড টেকনিক্স নিয়ে, যেমন মেথড টেকনিক্সটা ছবির বিষয় না। না, তুমি এখানে এসে ধরে নাও, যেহেতু তুমি প্রিন্ট মেকিং করো, প্রিন্ট মেকিং এর একজন মূলত একজন প্রিন্ট মেকার, এবং প্রিন্ট মেকিং আমি বরং আমি বরং আমার টেকনিক আমি শিখিয়ে এসেছি ওখানে, বরং রাদার উল্টোটা হয়েছে, মানে দিয়ে এসছো, বরং দিয়ে এসেছি আমি কীভাবে ছবি, একটা প্লেট কী করে, মানে একটা প্লেটকে কীভাবে বিল্ড করতে হয়, এইটা হচ্ছে অসুবিধের। মানে এইগুলো ওখান থেকে হাওয়া মানে উড়ে গেছে, ওইটা ওরা ইগনোর করছে। সেই কারণে কিন্তু আমার সুযোগ হয়েছে, ডেকে নিয়ে গেছে, গিয়ে শিখিয়ে এসছে হাউ টু লিথোগ্রাফ কী করে করতে হয়, এই কী করে করতে হয়, কোলোগ্রাফ কী করে করতে হয়, বড় গোটা আমি শিখিয়ে এসেছি। আমার ওখান থেকে টেকনিক নিয়ে আসার মতো একটাই মাত্র টেকনিক, যেটাকে ফটোপলিমার এচিং বলা হয়, সেটা আমি শিখে এসেছি। আমার মানে কোনোদিন ভাল লাগেনি। তার যে এত কিছু লাগে, এত ইনফ্রাস্ট্রাকচার লাগে, তো আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। আমি তো টেকনিক তো ছবি নয়, টেকনিক দিয়ে তো ছবি হয় না। ছবিটা একটা টেকনিক হচ্ছে ছবিটাকে হেল্প করা, এক্সিকিউট। এই প্রসঙ্গে নেক্সট প্রশ্নটা আমি করতে চাইছিলাম, তুমি কিছুটা তুলে নিলে কথাটা, মানে যেটা বলে ফেললে, যে ধরে নাও তুমি প্রিন্ট মেকার হিসেবে হয়তো বেশি প্রযোজ্য তোমার জন্য কথাটা, কিন্তু পেন্টিংস কাজে যে কোনো মিডিয়াম, ইনফ্যাক্ট ভিজুয়াল আর্ট ছাড়াও, মানে যে কোনো অনেক কিছু প্র্যাকটিস, যে কোনো আর কি আর্ট প্র্যাকটিসের মধ্যেই হয়তো এটা খুব সত্যি, যে আমার যেটা পার্সোনালিও মনে হয় যে ইট ইজ মোর অফ আ কোলাবোরেশন বিটুইন টেকনিক, নলেজ এবং তার সাথে যেই ব্যক্ত যেটা তুমি করতে চাইছো তোমার কাজের থ্রুতে এবং তোমার শিল্পচর্চার থ্রু, যেটা তুমি বলতে চাইছো, যেটা ব্যক্ত করতে চাইছো, তো এই ব্যক্ততার টেকনিক, স্কিল, নলেজ, এগুলোর একটা কোলাবোরেটিভ ফর্ম নিলেই হয়তো একসাথে ওরা বাঁচে এবং একসাথে। আমি মোদ্দা কথা বেসিক্যালি, তুমি যখন অ্যাজ আ প্রিন্ট মেকার, আমার প্রশ্নটা হলো যে তুমি অ্যাজ আ প্রিন্ট মেকার যখন তুমি কাজ করছো, যেহেতু প্রিন্ট মেকিংয়ের টেকনিকটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্পেস, ওটাকে ইগনোর করলে হয় না, চলে না বেসিক্যালি। তো যখন তুমি অ্যাজ আ প্রিন্ট মেকার আজকেও হয়তো যখন তুমি কাজ করছো, তুমি এটাকে এই প্লেনটা কী করে তৈরি করো, যেখানে ধরে নাও এই টেকনিক, নলেজ, স্কিল, তার সাথে কনসেপ্ট এবং তোমার ব্যক্ততার জায়গাটা শিল্পী হিসেবে? এটা ভীষণ একটা খুব ইন্টারেস্টিং একটা সময়, যখন আমি নতুন আমি যখন সদ্য টেকনিকটা শিখেছি, তো এইভাবে এটা করতে হয়, মানে এটা একটা নিয়ম। এবার আমি যখন প্র্যাকটিস শুরু করছি, আমি যখন ছবি আঁকছি, আমি যেটা ভাবছি, আমি যেটা করতে চাই, আমি যা শিখেছি তা দিয়ে হচ্ছে না, হচ্ছে না। তো আমি আমার নিজের একটা চলন তৈরি করলাম, যে দেখি আমি বেসিক নলেজ আমার আছে, এবারে এইটাকে কেন্দ্র করে আমি আমার মতো একটা চলবো। আমি একটা শুরু করলাম, এবং যখন শুরু করছি তখন বিস্তর আমার যে সমসাময়িক যারা
আর্টিস্ট বিস্তর আমাকে গাল দিয়েছে, ক্রিটিসাইজ করেছে। অতীন যেটা করছে সেটা প্রিন্ট মেকিংয়ের কোনো রাস্তাই নয়, এটা একটা ভুল একটা পদ্ধতি ও নিয়ে কাজ করছে, এটাকে প্রিন্ট মেকিং বলে না। তো আই জাস্ট ইগনোর করেছি, আমি আমার একটা নিজের একটা চলন, একটা নিজের একটা টেকনিক, একটা নিজের পদ্ধতি আমি তৈরি করেছি। আজকে কিন্তু সেইটা কিন্তু একটা পথ হয়ে গেছে, ওই পথকে কিন্তু এত বছর বাদে সেটা ফলো করা হয়। তো আমি কি বলবো, আমার চলনে আমি ওই টেকনিক জানি না, আমার যা প্রয়োজন আমি তা করেছি। এবং সেইটা কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে আর্ট কলেজের প্রচুর ছেলে মেয়ে এবং কয়েকজন আর্টিস্ট আছে আমার টেকনিক বা চলনকে কেন্দ্র করে তারা বিখ্যাত হয়ে গেছে। হ্যাঁ, মানে কোথাও গিয়ে তার মানে তোমার ওই সময় এরকম হচ্ছিল হয়তো যে ইমেজটা তৈরি হচ্ছে যে কারণে তৈরি হচ্ছে, আমার ওটা ইম্পর্টেন্ট, আমি কি করতে চাই এবং তার জন্য আমার যা প্রয়োজন আমি করব, সেটা করতে হবে। এবং সেটা যখন আমি করছি তখন সময়ের দাঁড়িয়ে কনভেনশনাল টেকনিকগুলো তোমার থাকছে না, সেটা কনভেনশনাল টেকনিক ভেঙে যাচ্ছে বলে আমাকে গাল দিচ্ছে বা আমাকে ক্রিটিসাইজ করছে। কিন্তু আজকে 25-30 বছর বাদে কিন্তু ওটা একটা রাস্তা হয়ে গেছে, ওইটাকে কিন্তু ওটা কিন্তু একটা চলনের একটা পথ চলার একটা নতুন রাস্তা হয়ে গেছে। সেটা আজকে কিন্তু সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছে। যারা সেদিনকে ক্রিটিসাইজ করেছে সেদিনকে তারাই আজকে বলছে অতীন ইটস গ্রেট, অতীন দারুণ একটা রাস্তা দেখেছি। তো সেটা নিয়ে আমার কাছে বদারেশন নেই, আমার চলন আমি চলেছি, পেছন সব চলেছে। আর আজকে যেহেতু বেশ কিছু ইয়াং আর্টিস্ট, যেমন যেটা বললাম একটু আগে, যে তোমার যদি অসুবিধা না হয় তুমি কি একটু টেকনিকটা নিয়ে কথা বলতে চাও, অনেক বলবে? এইটা দীর্ঘ আলোচনা, আজকে আমার মনে হয় এটার কোনো কারণ নেই। ঠিক, আমি তাহলে নেক্সট প্রশ্নে যাচ্ছি, যেটা আমার একটু অন্যরকম প্রশ্ন, যেটা তোমার কলকাতায় ফিরে আসার পরই আলটিমেটলি যেটা হচ্ছে, এবং তোমার বাড়িতে স্টুডিওতে বহুবার গেছি আমি, একটা জায়গায় গিয়ে হয়তো মনে হয় অতীন না যে জীবনে আমরা সবসময় পারফর্ম করি, তো বিভিন্ন রোল পারফর্ম করি। মানে তুমি একজন বন্ধু, তুমি একজন বাবা, তুমি একজন বর, তুমি একজন শিল্পী, সবটাই তোমারই এন্টিটির মধ্যেই পড়ে। কিন্তু আলটিমেটলি জীবনের যে চর্যার মধ্যে বিভিন্ন মুহূর্তে আমরা বিভিন্নভাবে পারফর্ম করতে থাকি। এবং তোমার বাড়িটাতে আমি যখন যাই, কারণ আমি আরও অনেক শিল্পী বন্ধুদের বাড়িতে যখন যাই, অনেকের যেমন হয় একটা বাসস্থান রয়েছে, একটা আলাদা স্টুডিও রয়েছে, হয়তো সেটা আলাদা সেপারেট বিল্ডিং হতে পারে, সেটা সেপারেট লোক্যালিটি হতে পারে। তোমার ওখানে যখন আমি প্রথম ইনফ্যাক্ট গেছি, এবং সেটা অনেক বছর আগে, আমার মনে হয় 2013-14 ওই সময় তোমার একটা সেপারেট স্টুডিও ছিল। তারপরে যখন তুমি নিজের বাড়িতে স্টুডিওটা করলে 15-16 অনওয়ার্ডস আমার মনে হয় এরকম হয়তো হবে, তো যেটা মনে হয় যে তোমার বাড়িটা ইটসেলফ যেন একটা ওই পারফরমেন্স সেন্টারের মতো, কারণ নিচে হলো তোমার বাসস্থান, উপরেও তোমার ক্রিয়েটিভ স্পেস। তো নিচে স্পেসটাতে ধরে নাও যখন ওই আরেকটা পারফরমেন্স করছো তুমি, বর হিসেবে হোক কি ছেলে বাবা হিসেবে হোক, সেখানেও দ্বন্দ্ব রয়েছে, সেখানে আনন্দ রয়েছে, সেখানে কনফিউশন রয়েছে, সব কিছুই রয়েছে, সব কিছু মিলিয়েই তো জীবন। কিন্তু সেইটা একটা এক্সটার্নাল স্পেসে রয়েছে। আবার এই সেম দ্বন্দ্ব, সেম আনন্দ, সেম ভালোবাসা, আন্তরিকতা সবটাই ওপরেও রয়েছে, সেটা কিন্তু একটা খুব ইন্টিমেট লেভেলে এবং পার্সোনালাইজড লেভেলে, সেটা নিজের সাথে নিজের। যখন তুমি শিল্পচর্চার যে স্পেসটা ঢুকছো এবং অ্যাজ অ্যান আর্টিস্ট পারফর্ম করছো, সেখানে মনে হচ্ছে যেন তুমি ইন্টারনাল একটা জায়গায় ওই সেম, মানে কনটেক্সটটা হয়তো একই থাকছে, কিন্তু জাস্ট ওই মানে একটা এক্সটার্নাল স্পেসে হচ্ছে আর এটা হয়তো ইন্টারনাল স্পেসে হচ্ছে। সেরকম কি তোমার হয়? মানে তুমি কিভাবে ট্যাকেল করো? না, কিচ্ছু ট্যাকেল করতে হয় না, আমাকে কিচ্ছু ট্যাকেল করতে হয় না, কারণ সেটা একটু বলো। মানে এটা ট্যাকেল করতে হয় না এই জন্যই, মানে এইটা খুব ইন্টারেস্টিং একটা কথা যে তোর বৌদিকে যখন প্রশ্ন করেছিস নিশ্চয়ই, সে কী বলেছে, গোটা বাড়িটাই স্টুডিও, আমাদের কোনো এক্সিস্টেন্স নেই। আমি সত্যি ভাগ্যবান, ওই নিচটা ওই একটা ডাইনিং স্পেস আছে, কিচেন আছে, তার মানে এই নয় যে ওটা এক্সটার্নাল প্লেস। সব গোটা বাড়িতেই আমার স্টুডিও, এবং তারা আমার সঙ্গে এই সঙ্গত দেয়, আমার মা, আমার ছেলে, আমার বিশেষ এরা, মানে আমি গান গাইলে ওরা তবলা বাজায় যেমন হয়, এই পুরোটাই একটা পারফরমেন্স প্লেস, ওটার সঙ্গে ওটা আলাদা কিছু। আমি ভাগ্যবান, মানে এইটা, মানে সেইটা হয়তো আমি তৈরি করতে পেরেওছি, মানে ওখানে এক্সটার্নাল ইন্টারনাল কিছু সবটাই ইন্টারনাল।
সেখানে সেখানে দেখবি আমি যখন ছবি আঁকছি, মা গিয়ে হয়তো ছোটো ছাদে গিয়ে সে বড়ি দিচ্ছে বা আচার রোদে দিচ্ছে, তো ওটা কোথায় এক্সটার্নাল রইল, ওটাও তো পার্ট অফ ইট। সুতরাং এটা আমার কাছে মানে একদম নয়। কিন্তু মানে শিল্পচর্চার মানে মানে টোটাল এই লিভিং স্পেসটার মধ্যেই কোনো সময় তো হয় যখন তোমার নিজের জন্য একটু একটু পার্সোনালাইজ স্পেস দরকার, যেমন তোমার সব আছে, সব আছে। আমার আমার এমন 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 আমার বাড়িতে এমন এত স্পেস আছে যে হয়তো আমাকে খুঁজেই পাওয়া যায় না। হয়তো কেউ এসছে আমাকে আমাকে ডাকতে বা আমাকে দেখতে এসছে, আমার মিসেস বলছে খুঁজে দেখো কোথায় আছে, খুঁজে দেখতে হবে আমি কোথায় আছি। আমার প্রচুর সবটাই পার্সোনাল স্পেস, এবং আমার ওইটা হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা, অত্যন্ত মানে ভালোবেসে এত এত সেক্টর আছে। আমি যদি মনে করি আমি লুকিয়ে থাকবো, তুই আমাকে খুঁজেই বার করতে পারবি না, খুঁজে বাড়ি করতে পারবি না, ওইটাই বাড়ি, ওই সবটাই ওটা। কিন্তু দেখবি ওটার মধ্যে আমার পার্সোনাল স্পেসই পার্সোনাল স্পেস মানে প্রচণ্ড আছে। এবং শুধু একটা ঘরেরও আর কোণ আছে, যেই কোণটায় আমি বসে থাকলে আমি তুমি হয়তো তোমার একদম আমার যে এচিং মেশিনের ঘরটা, সেই যে জানলার পাশে চেয়ারটা রাখাই তো থাকে, ওইখানে বসে থেকে দেখেছিস তো, তুই হারিয়ে যাবি। ওর যে ল্যান্ডস্কেপ সামনে যেটুকু দেখা যায়, তুই কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় তুই বসে থাকতে পারবি। বা আমার যে মেন স্টুডিওর যে বারান্দাটা, ওখানে তোর চেয়ারও লাগবে না, বসার মতো জায়গা আছে, তুই বসে থাক না, তুই দেখবি তোর সময় কোথা দিয়ে চলে গেছে তুই টেরই পাবি না। সবটাই পার্সোনাল, সবটাই পার্সোনাল। হ্যাঁ মানে এবং তারা আমাকে করে, তারা আমাকে কখনো হ্যাঁ কনফ্রন্টেশন, ঝগড়াঝাটি, বিরক্ত, এটা তো থাকবেই। কোনো একটা ইনসিডেন্টে আমি রিয়াক্ট করলাম, আমাকে রিয়াক্ট করলো, এটা তো কোনো বলার মতো ইস্যু নয়, এটা বলার এটা তো মানে জীবনের অঙ্গ। হ্যাঁ এটা থাকবে। একটা ছোট্ট একটা জিনিস আমার ভালো লাগে যে আমি বলে ফেললাম, সেটা নিয়ে একটা কনফ্রন্টেশন হলো, এইটা তো মানুষ থাকলে এগুলো তো থাকবেই। তো এইগুলোর কোনো গুরুত্ব নেই। এই ক্ষেত্রে একটা জিনিস মনে হয় যে মানে তোমার জন্য তুমি কিরমভাবে ব্যাপারটাকে ভাবো, যে আমরা যখন আজকের সময় দাঁড়িয়ে এটা প্রচণ্ড খুব, যেটা আগের দিনও তোমার সাথে একটু গল্প হচ্ছিল এটা নিয়ে, যে শিল্প চর্চাটা একটা প্রফেশন কি হতে পারে? মানে আরে এখন তো প্রফেশনই হয়ে গেছে, ভালোবাসাটা আছে কোথায়? আর্টিস্ট হওয়া এখন তো এই যে এখন আর্টিস্ট একটা প্রফেশন হয়ে গেছে বলে তো এত সমস্যা। আজকে যে তুই যেটা জিজ্ঞেস করতে চাইছিস পাচ্ছিস না বা করছিস, আমি তো বলে দিচ্ছি, আজকে শিল্প চর্চা একটা প্রফেশন হয়ে গেছে, এটার একটা মানি মেকিং একটা চর্চা হয়ে গেছে, সে কারণে এত সমস্যা। এটা তো একটা ফিলোসফি হওয়া উচিত, কিংবা একটা ফিলোসফি তো সবসময় চলো, এক্স্যাক্টলি রিয়েলাইজ করতে গেলে নিচের দিকে তাকাতে হয়, একদম নিচের দিকে তাকাতে হয়। আমি যখন একটা পয়েন্ট করি, একটা আঙুল তুলি, তিনটে আঙুল কিন্তু আমার দিকে থাকে, সেটা কিন্তু নোটিস করি না, আমরা এটাকেই নোটিস করি। আমি এটাকে, ওটা আমার চাই, ওটাকে আমার পেতে হবে। সমস্যাটা ওখান থেকে তৈরি হয়, সমস্যা আমরা নিজেরা ক্রিয়েট করি। এটা একটা সত্যি প্রশ্ন যে আমরা এই প্রফেশন নিয়ে যখন তুমি কথা বলবে, তখন আলটিমেটলি এই যে আর্ট সেল বলো, আজকে গ্যালারি হবে, কমার্শিয়াল অ্যাসপেক্টসগুলো এটা তো একটা দ্বন্দ্বেরও জায়গা, যেটা শিল্পীর জন্য একটা দ্বন্দ্বের জায়গা, যে সে তাহলে কোনটা মানে একদম ইগনোরও তো করতে পারে, নাহলে এক্সিস্ট করবে কি করে? না ইগনোর মানে তোমার একটা জীবন তুমি কাটিয়েছো, আমার আমি একটা জিনিস বলি, যদি তোমার ওভার এক্সপেকটেশন না থাকে, সমস্যা 50% কমে যায়। প্রথম কথা, আমাদের এক্সপেকটেশনের লেভেলটা এত উঁচুতে হয়ে গেছে, যেখান থেকে আমরা পৌঁছতে পারছি না বলে সমস্যা। আমার এক্সপেকটেশনটা না একটু একটু করে হয়, যখন আমার এইটুকু থাকবে ঠিক হয়ে যায়, এবং অটোমেটিক্যালি ওইটা একটু বাড়ে, তখন দেখবি ঠিক ওটা ওই অ্যাক্লেমাটাইজ হওয়ার মতো। তুই আজকে হঠাৎ করে কলকাতা থেকে লাদাখে লেতে গিয়ে ল্যান্ড করলি, তোর হার্ট অ্যাটাক হবেই, তুই তো অ্যাক্লেমাটাইজই করতে পারিস নি। তুই এবারে তুই বাই হয়ে যা, তুই একটু একটু করে কিন্তু অ্যাক্লেমাটাইজ হতে হতে যখন পৌঁছবি, তখন বিন্দাস ব্রিথ করতে পারছিস। তুই হঠাৎ করে প্লেনে চেপে গিয়ে লেতে গিয়ে নামলি, অটোমেটিক্যালি তোর, দিস ইজ আ ভেরি সিম্পল থিং, ভেরি সিম্পল থিং। কিন্তু আজকের সময়ে যারা ইয়াং, যারা ধরো কলেজ থেকে পাস করছে, এবং দেখতে পাই অনেকে চেষ্টা করছে যে কোনো প্রফেশনে, মানে প্রফেশন মনে মিনসে
কোনো টিচিং প্রফেশন হোক কিংবা কোনো অবশ্যই পেডাগজি, কোনো আর্ট ওরিয়েন্টেড কোনো চর্চার মধ্যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হোক কি Whatever. এই ধরনের জায়গায় না ঢুকে ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করার চেষ্টা করছে। এখানেই সর্বনাশটা হচ্ছে তো। সেখানে তখন কম্প্রোমাইজ করতে হচ্ছে। হ্যাঁ, যখনই ওটা করতে হচ্ছে তখনই তো পারছে না, তো পারবে না তো কারণ এটা হয় না। যখনই ওইটা না করে যখনই করছে তখনই তো আলটিমেটলি তো কম্প্রোমাইজ করছে, তার নিজের কাজটার প্রতি সে কম্প্রোমাইজ করছে। র্যাদার যদি একটা ছোটোখাটো একটা কাজ করে নিজের যাপনটা যদি করে নিতে, খাওয়া থাকাই তো করে নিতে পারতো, তাহলে অনেক বেশি কাজটা সহজ হতো। কম্প্রোমাইজ আর একটা মানে ভালোবেসে আনকম্প্রোমাইজ কাজ একটা প্র্যাকটিসের মধ্যে থাকলে সেইটা মানুষের রিয়্যাক্ট করতে বাধ্য। এটা আমি প্রথমে বলেছি, এখনও বলছি, একটা রিয়্যাক্ট করতে বাধ্য, এর কোনো ভুল নেই। কিন্তু এই ধৈর্যটা আমাদের নেই, এই আমাদের মানে এই ইয়াং জেনারেশনের এই ধৈর্যটা নেই। অনেকেই মানে তোর ওখানেই তো দেখেছি যে তুই ওই কনসেপ্ট নিয়ে কাজ করছিস, তারা প্রচুর কথা বলছে, এই করবো তাই করবো, পরেই আবার দেখা হলো সব ছেড়ে দিয়ে চাকরি করছে। সেটা অ্যাকচুয়ালি ওই ডিজাইনটাও তো সেটা হয়ে গেছে, কনফিউজড, স্ট্রাকচারটাও তো একটা কনফিউজ, ভেতরেই তো আমরা সকলে রয়েছি, কিচ্ছু হয়নি। আমরা নিজেকে চিনতে পারি না বলে সমস্যা, কিচ্ছু স্ট্রাকচার তো থাকবেই, তখনও ছিল এখনও আছে। সুতরাং স্ট্রাকচার নিয়ে মানে কথা বলে লাভ নেই। তুমি নিজেকেই চেনো না যে তুমি কি করতে চাও এবং তুমি ঠিক কীভাবে করতে চাও। তুমি নিজেকে চিনলে এই সমস্যা হয় না। তার মানে কি তুমি কি এটা বলতে চাইবে যে শিল্পী যদি মানে শিল্পী যেটা আমরা কথাটা বলছিলাম যে শিল্পী একটা বেঁচে থাকার হয়তো জীবনকে দেখার একটা পার্সপেক্টিভ, আর্টিস্ট হিসেবে বেঁচে থাকার, মানে যদি আমরা ওরমভাবে ব্যাপারটাকে ডিফাইন করা কিংবা ডিফাইনটা হয়তো অনেক ন্যারোয়ার একটা জায়গা তৈরি হবে, যদি আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি যে শিল্পী এবং শিল্প চর্চাকে, তাহলে কি এরকম একটা মানে ঘটনা ঘটে, মানে এরকম একটা পার্সপেক্টিভ তৈরি, কি নোশন তৈরি হয়ে যাচ্ছে যে শিল্পীদের তাহলে মানে মানি মেকিং মেন্টালিটি কিংবা একটা এস্টাবলিশমেন্ট তৈরি করা, এগুলো কিছু নয়। আর্ট মেকিং এ কিংবা নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে এগুলো আমার কাছে ভীষণ সিম্পল। প্রথম শর্ত হলো নিজেকে চেনা, যে আমি কি পারি, আমি কি পারি না, এইটাকে ডিফাইন করা। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যা দেখছি, আমরা প্রভোকিত হয়ে কাজটা করছি। ও করছে, আমাকেও করতে হবে, ওটা পেয়ে গেছে, আমাকেও করতে হবে। আমি তো সব পারি না। আমি এটা প্রথম বুঝতে হয় যে আমি কি পারি না, এটাকে আইডেন্টিফাই করা। এটা যে যত বেশি আইডেন্টিফাই করতে পারবে তার চলাটাও ততটাই সহজ হয়ে যাবে। আমি সত্যি কি পারি আর সত্যি কি পারি না। আমি তো অনেক কিছু পারি না, আর সবাই সব পারে না। এই যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু জীবনের পথ চলাটা সে নিজেই বলে দেবে, কাউকে বলে দিতে হবে। সে নিজেই নিজের রাস্তা খুঁজে পাবে। এখানে কেউ বলার কোনো প্রয়োজন নেই, রাইটও নেই। আর প্রত্যেকেরই একটা আমাকে বলো আমার কি করতে হবে। আরে বাবু, তোমাকে বলবোটা কি, তুমি নিজের রাস্তা নিজে খোঁজো, নিজে রিয়েলাইজ করো আমি কি পারি আর কি পারি না। আমার মনে হচ্ছে আজকে এই আলোচনাটা কি খুব আমার মনে হচ্ছে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। না ঠিক আছে। আরেকটা তোমার জিনিস জিজ্ঞেস করতে চাই যে তোমার মুখে যখন তুমি শিল্পী হিসেবে তুমি ইন্সপায়ার্ড হচ্ছ কিংবা এনকারেজ হচ্ছ অন্য কারোর সিনিয়রদের, তোমার যারা সিনিয়র ধরে না, তোমার মুখে অনেকবার সে গণেশ পাইন হোক, হরেন দাস হোক কথা শুনেছি, প্রিন্ট মেকার হিসেবে সোমনাথরের কথা শুনেছি, চিত্রপ্রসাদের কথা শুনেছি। মানে তোমার যেখান থেকে তুমি হয়তো রসদ খুঁজে পেয়েছো, যাদের লাইফ পুরো স্প্যানটা অ্যাজ এ প্র্যাকটিসিং আর্টিস্ট তুমি ইন্সপায়ার্ড হওয়ার চেষ্টা করেছো কিংবা হয়েছো। আমি একটা যেটা প্রশ্ন করতে চাই যে কার থেকে তুমি বেশি ইন্সপায়ার্ড হতে, ওটা খুব মানে আমি প্রশ্নটা খুব একটা থেকেও বেশি ইন্টারেস্টেড হওয়াতে আমি ভাবো যে কীভাবে ইন্সপায়ার্ড হতে হয় কিংবা তুমি কিভাবে হয়েছো। মানে আজকে আসলে মানে আমি আবার বলবো যে আমি খুব ভাগ্যবান যে আমি বহু শিল্পীর সঙ্গ পেয়েছি। শুধু ছবি দেখেছি এমন নয়, তাদের সঙ্গ পেয়েছি। তাদের এই যে বললাম না, এই যে রদা মিউজিয়ামে ওই থিঙ্কার দেখার থেকে ওই তার স্টুডিওটা দেখা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল। এই সঙ্গটা আমি পেয়েছি। এবং এই যে তাদের কথা বলা,
তাদের যে জীবন বোধ, এইগুলো আমাকে ইন্সপায়ার করেছে। এই যে তাদের একটা ছোট্ট কথা, যে এই গণেশ পাইন একটা কথা বলছে যে ভিশন যখন এক্সিবিশনটা খুব ছোট, তখন আমি প্রত্যেক দিন যেতাম। গণেশ পাইন একদিন একটা ছবির সামনে দাঁড়িয়ে সবাইকে বলছে, আমি পেছন থেকে দাঁড়িয়ে শুনছি, যে আমরা যখন ছবি আঁকি তখন আমরা পজিটিভ স্পেস নিয়ে বেশি চিন্তিত। পজিটিভ স্পেসটাকেই আমরা সুন্দর করে করি, নেগেটিভ স্পেসটার কোনো গুরুত্ব নেই, কিন্তু আছে। গণেশ পাইন বলছে যতটা সুন্দর পজিটিভ স্পেসটা হতে হবে ততটা সুন্দর নেগেটিভ স্পেসটা। এইগুলো তো আমার রসদ। আমি তো তারপর থেকে তো এইটা মন্ত্র আমি তো ভুলতে পারি না। আমার চলন, আমার ছবি আঁকার গঠন তো ওইখান থেকে গড়ে ওঠে। এইগুলো ইন্সপিরেশন। সনৎকরের সঙ্গে যখন আমি কথা বলছি, আড্ডা মারছি, অমিতাভ বোদার সঙ্গে তো দৈনন্দিন, গণেশ আলুয়ের সঙ্গে তো দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কথা হয়। তো এদের যাপনটা আমাকে ইন্সপায়ার করে, এবং তাদের বোধ, এইগুলোই আমার ছবির ভেতর ঢুকে পড়েছে। ভাগ্যবান মানে আজকের ইয়াং জেনারেশনে। হ্যাঁ, আমি ওটাই চাইবো যে একটু মানে ওরাও মানে আমাদের সকলেরই ওটা বোঝা উচিত যে ইন্সপায়ারটা কীভাবে হব, মানে একটা জায়গা তৈরি হয় অনেক সময়। ওইটাই যেটা হব বলছে, যে তুমি এই যে যাপন করো, একটা সূত্র লাগে। তুমি আজকে হঠাৎ করে পৃথিবীতে আসনি, তোমার একটা প্রিলিউড ছিল, এসছো, তুমি বড় হয়েছো, একদিনে এত বড় হওনি, তুমি কিন্তু তোমার একটা ধীরে ধীরে হয়েছো। সুতরাং তোমার পেছনটা যদি ভুলে যাই, আমি যদি ভুলতে শুরু করি, আমার দরকার নেই। প্রথম ব্লান্ডার। আজকের সময় দাঁড়িয়ে ও যা করেছো সব বাজে, এখন নতুন কিছু করতে হবে, তো নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আরেকটা অন্য দিকও আছে এটার, সেটা হলো যে আমি এতটা ইন্সপায়ার্ড, যেটা অনেক সময় ভিজুয়াল আর্টের ক্ষেত্রে হয়তো বেশি হয়ে যায়, যে এতটাই আমি ইন্সপায়ার্ড হতে হয়তো একটা ইমিটেশনের জায়গায় চলে যায়। তাই তো ইন্সপিরেশনটা ওইভাবে হয় না। ইন্সপিরেশনটা ইমিটেশনের জায়গাতেই চলে যায়, আমরা বুঝতেই পারি না সেটা। ওইটা আমি তার মতই করে হয়তো করছে, তার ফিলোসফিটা বুঝি না, কিন্তু তার মতো করে কাজ করছে। এইটা নিয়ে অনেক কথা হতে পারে। আমার মনে হয় আমরা অনেকটা বেশি অনেক বেশি চলে গেছি আজকে মনে হয়। না, এটাই আমার মনে হয়, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন এদের সাথে কাজ করি, ইয়াংদের সাথে, আমরা এই নিয়ে অনেক গল্প করি যে কিরম বা কী হওয়া উচিত অনেক সময়, না যে ধরে নাও সবাই তো আলটিমেটলি ইন্সপায়ার, মানে একটা তাকিয়ে থাকার জায়গা দরকার না। ধরে নাও তুমি যেমন এই একটু আগে বললে যে তুমি কাছে পেয়েছো, গণেশ দাকে পাচ্ছ, গণেশ পাইনকে পেয়েছো, কিন্তু তুমি যে গল্প যখন করে তুমি কোনটা তোমার বেঁচে থাকার মধ্যে ঢুকছে, এবং এই যে চর্চার মধ্যে একটা জিনিসই সব থেকে বড় কথা, আমি তাদের কথাটাকে বিশ্বাস করছি। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকের ইয়াং জেনারেশনের এই বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে ফেলেছে। তারা এটা বিশ্বাসই করতে পারছে না, কারণ তাদের একটা এত বড় জেনারেশন গ্যাপ হয়ে গেছে। তারা ওটা পুরনো, ওটা আজকে ইউরোপ, কারণ ইউটিউব, এই ফোনটা আমাদের কাছে এত মানে ইনফরমেশন জোগায়, যে কথাগুলো, যে ফিলোসফি বা সেখান থেকে তত্ত্ব নিয়ে এই একটা ইউরোপের আর্টিস্ট কাজ করছে, তার সঙ্গে তো আমার মাটির গন্ধটাই নেই। সে তো তার ফিলোসফি নিয়ে সে অনেস্ট, এবং সেইখান থেকে যখন আমি ইন্সপায়ার্ড হচ্ছি, প্রথম ভুল তো ওখানে হচ্ছে। আমি শিকড় ভুলে গিয়ে আমি একটা অন্য মাটির হাওয়া নিয়ে কথা বলছি। আজকের জেনারেশনের প্রথম গণ্ডগোলটা এখানে হচ্ছে। আগে নিজের মাটিতে শক্ত হয়ে দাঁড়িয়ে তারপরে তুমি ফিলোসফি নিয়ে কথা বলো। আমি তো মনে করি এটা, আমি পূর্ণ বিশ্বাসের থেকে কথাটা বলতে পারি। আচ্ছা, আমাদের সময় আরেকটু আছে তো, আমি আছে কি? হ্যাঁ, আমি আর একটা জাস্ট খুব ইম্পর্টেন্ট তোমার জীবনের পর্যায় বলে মনে হয় আমার, সেটা হলো সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের মেম্বার হওয়া। মানে এরকম একটা গ্রুপ, এবং বিশেষ করে তুমি যখন মেম্বার হয়েছো, যাদের পেয়েছো, এটা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স আমার, যেটা মনে হয় ইটসেলফ একটা লার্নিং এক্সপিরিয়েন্স। যে লালুদাকে পাচ্ছ, সুভাষ দা রয়েছে, মানে এরা সেটা আমি তো ভাগ্যবান বললাম তো। এই সোসাইটি তুমি কোন বয়সে, তোমার কত বয়সে যখন তুমি মেম্বার হও? আমি 2003 22 বছর, 23 বছর তখন। এটাও তো একটা কিভাবে হয়ে ওঠা, কিংবা ওটা নিয়ে একটু যদি একটু শেয়ার করো, যে
মানে সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের মতো এরকম একটা গ্রুপ দেখ, তাদের সাথে অ্যাসোসিয়েট হয়ে মানে হওয়া যায় না। সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট এমন একটা গ্রুপ, তার সঙ্গে ইচ্ছে করলে অ্যাসোসিয়েট হওয়া যায় না। একদমই তাই, ওই জন্যই এবং তারা মনে করেছিল তখন হয়তো আমার পারফরমেন্স থেকে তারা মনে করেছিল যে একে হয়তো মানে তারাই রিচ আউট করেছিল, তারাই আমাকে বলেছিল তুমি তখন তো কারা কারা, সুহাসদা, সব গ্যালাক্সি সব বিকাশদা, সব বেছে। তো তারা মনে করেছিল যে এর আমার পারফরমেন্স দেখে মনে করেছিল যে একে মেম্বার করা যায়। আমার কোনো, সেটাও তো তোমার নিশ্চয়ই তোমার নিজের 100% আর্টিস্টিক প্র্যাকটিস জীবনে একটা হিউজ একটা এক্সপোজার, একদম ওটাও একটা এক্সপিরিয়েন্স এদেরকে কাছ থেকে দেখা ডেফিনেটলি। কারণ হয়তো তখনকার পারফরমেন্স থেকে তারা যদি মনে না করতো তাহলে তো আমার মেম্বার হওয়া হতো না। কারণ মেম্বার হতে চাইলে হওয়া যায় না সোসাইটি এরকমই একটা নিয়ম, দরখাস্ত দিয়ে মেম্বার হওয়া যায়। তারা যদি মনে করে তবেই হবে। তো কোনোদিন মনে, আজকেও সত্যি, আজকেও সত্যি, তো কোনোদিন মনে করেছিল যে আমাকে মেম্বার করা যায়, তাই আমাদের মধ্যে আজকে একই গল্প বলবে। মানে সেও তারও পারফরমেন্স থেকে সোসাইটি মনে করেছিল যে এই ছেলেটাকে ডেকে আনো, ঢুকে পড়েছে। পরবর্তীকালে তোমাদের জন্য বোধহয় সব থেকে প্রাপ্তির বিষয় হলো কারা মনে করেছিল যে দেখে এক্স্যাক্টলি তারা মনে ওখানে আর্টিস্টকে নিয়ে আর্টিস্ট করা হতো। ওইরকম একটা হিরোদের মধ্যে ওরা দেখতো যে এই রাস্তাটা যাবে কত দূর, সে আর্টিস্ট হলেই তাকেই নেওয়া হতো। সেটা তৈরি করে। তবে এটা ঘটনা যে মানে সেটা বিমলদাও জানবে, আমিও বলতে পারি, যখন মানে আর্টিস্ট হিসেবে যখন মেম্বার হিসেবে ডাকা হচ্ছে তখন মনে হচ্ছে পায়ের তলায় মাটি চলে গেল বা চলে যাবে হয়তো। কারণ কার পাশে আমার ছবি থাকবে, ভয়ঙ্কর চ্যালেঞ্জিং, ভয়ের জায়গা যে এইখানে ঝুলছে বিকাশদা, ঝুলছে গণেশদা, ঝুলছে, তার পাশে আমার ছবি থাকবে, এটা তো একটা মানে আমরা বিখ্যাত হোক যাই হোক, তখন প্রতিটা কেউ সেলিব্রিটি হয়নি তো, প্রত্যেকের মানুষ ছিল, তাদের কাছে পৌঁছানো যেত, কি রামকিঙ্কর, কি দেবী প্রসাদ, কি গণেশ পাই, সব। কিন্তু এখন সব থেকে মুশকিল হচ্ছে কি কোনো নতুন প্রজন্মের শিল্পীরা কোনো সিনিয়র আর্টিস্টের কাছে আসে না, তাদের কাছে কোনো জিজ্ঞেস করে না কিভাবে। আমি মনে করি আর্ট কলেজের থেকেও বেশি, আমি একজনকে বলছি, একজনের কথা, মনোজ দত্ত ফরমাল কোনো আর্ট কলেজে পড়ে, কিন্তু ও আর্ট কলেজ থেকে অনেক বেশি কাজ শিখেছে। ও যখন যোগেন চৌধুরী স্টুডিওতে যাচ্ছে কিভাবে রংটা করছে ও সেইখানে বসে দেখছে। ও গণেশালীর বাড়িতে গিয়ে কিভাবে রং উঠে কিভাবে করছে ক্যানভাসে, সেইটা দেখছে, যেটা আর্ট কলেজে আমরা ভোকাবিলিটি মাস্টারমশাই বলতে এরকম। এই জিনিসটা এখন কিন্তু এই যে জার্নিটা একটা শিল্পী নতুন প্রজন্ম সে জানতে চায় না। এখানে একটা প্রশ্ন আমি তাহলে করতে চাই অদিনদা দুজনকেই, যে তোমাদের যারা সিনিয়র ছিল, যাদের কাছে তুমি যাচ্ছ, ধরো সুহাসদার কাছে কি কথা হচ্ছে, কি সনবদা, গণেশদা, ওই সময়টা তখন কিন্তু এই আর্ট মার্কেট মানে তখন কাজ হচ্ছে ভালোবেসে এবং কিছু ব্যক্ত করার জন্য, মানে যেটাকে তখন যেটা হতো কি আমরা ক্যারিয়ার বলে জিনিসটা, হ্যাঁ ওটাই বলছি, মানে কোনো প্রফেশন, এবং আর্ট কলেজের কথাটা ছিল আর জীবনে কিচ্ছু হয় না আর্ট কলেজে। আমাদের পরিবারে তাই কথা না, তখন ওই আরেকটা হচ্ছে অনুপ্রাণিত। আমি দীর্ঘদিন গণেশ ভাইয়ের সঙ্গে দাঁড়িয়েছি, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ একদিন আড্ডা মারছি, গণেশ দেখি অন্য মিষ্টি হচ্ছে, বা গণেশদা কেসটা কি, আমি কি ব্যাপার, বলে ভিমলে 3 রাত্রি ধরে একটা ছবি নিয়ে লড়াই করছি, ধরতে পারছি না। আমি কি করছি, আমি 12 ঘন্টা করে কাজ করছি। এই যে চার্জটা, এই যে একটা পার্টিকুলার সাকসেসফুল আর্টিস্টের চার্জটা, এটাকে নেওয়ার দরকার বড় প্রদীপ থেকে প্রদীপ জানা। নতুন প্রজন্মের কোনো আর্টিস্টের কাছে আসে না। আমি ওই এই প্রসঙ্গে যে প্রশ্নটা আসতে চাইছি সেটা হলো যে তোমরা যখন ফর এক্সাম্পল ধরে নাও তুমি সুহাসদার কাছে গেলে, সুহাসদাকে আমিও খুব ছোটবেলা থেকে অনেকটা সময় সুযোগ মানে সৌভাগ্য যে আমি জানি তুই কোথায় যাবি, ওদের যে যাপনটা ছিল, ওদের ধরে নাও বাড়ির সাইজটা, বাড়ির স্ট্রাকচারটা, বাড়ির ডিজাইনটা, ওদের লুকস, ওদের বেঁচে থাকাটা, ওদের খাওয়া দাওয়াটা, ওদের কথাবার্তা বলাটা, ওদের যে হোলিস্টিক যাপনটা যা ছিল, আজকে জবে থেকেই আর্ট প্রফেশন হয়ে গেছে, আর্ট মার্কেট হয়েছে, একদম কোটি টাকায় ছবি বিক্রি হচ্ছে। আজকে যারা সিনিয়র কন্টেম্পোরারি আর্টিস্ট তাদের কিন্তু যাপন এক নয়।
মানে আজকে 100%। আমি একটু শেষ করতে দিতে হবে ওটা। ধরে নাও আজকে সাউথ সিটি মলে একজন 25 তলায় থাকে, আমি যখন যদি দেখা করতে যাই, আমি লিফটে গিয়ে 25 তলায় উঠে আমি তার সাথে গিয়ে দেখা করতে যাব, আমার সেখানে গিয়ে কথাটা বলতে হচ্ছে। ওই মাটির যে গন্ধটা, যেটা তোমরা হয়তো এদেরকে অ্যাপ্রোচ করার যে এই অ্যাপ্রোচেবল ব্যাপারটা, এটা কিন্তু আজকে কিছুটা হলো একটা বড় জায়গা ইয়াংদের জন্য, যে ও অতদূর যা, মানে ওখানে যেতে কি পারবো, আমি কি কথা বলতে পারবো, এই প্রশ্নটা হয়তো চলে আসে মাথায়। এটা দিয়ে আমার অনেক কিছু বলার আছে, বলতেই পারি আমি। এখানে অনেকগুলো লেয়ার্স তৈরি হয়েছে, কিন্তু একটা যেটা বলছি যে ওই লিফটে উঠে যেতেই হবে এমন নয়, তাকে যে ধরা যায় না এমন নয়, সে তো গ্যালারিতে আসছে না, সে মাটিতে নামছে না এমন নয়। এই যেটা বলছে বিমলদা, যে ইচ্ছেটা যদি থাকে তাহলে হয়তো ওই লিফটে করে যাওয়ার দরকার নেই। ইচ্ছেটা থাকলে ভয়টা না, এটা কিছু নয় না। শিল্পীর বাড়িতে কোনো শিল্পী যারা সিনিয়র আর্টিস্টের বাড়িতে গিয়ে কাজ দেখবো বলে না, তার সঙ্গে কতবার সেলফি তুলবো, তার পাশে ঘেসে ছবি তুলে এখানে একটা কথাও আছে যেটা মনে হয় যে জায়গা একটু ইনক্লুড অন দিস পয়েন্ট, যে আজকের যে সময় যারা শিল্পী, যারা খুব নাম করেছে, বিখ্যাত হয়েছে বা আমাদের যারা ইয়ং জেনারেশন, এই যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করছি, এটার আরেকটা কারণ হচ্ছে আর্ট এডুকেশন। আজকে আমি কোনো এডুকেশন ইনস্টিটিউটের নাম করছি না, ভারতবর্ষে যে সকল আর্ট ইনস্টিটিউশনে যখন নন্দলালবাবু শেখাচ্ছে, অবনীন্দ্রনাথ শেখাচ্ছে, সুভাষ রায় শেখাচ্ছে, লালপ্রসাদ শেখাচ্ছে, মানিকা শেখাচ্ছে, কিংবা কে হেব্বার শেখাচ্ছে, আজকের সময় যারা শেখাচ্ছে তারা নিজেরাই প্র্যাকটিশিয়ান আর্টিস্ট নয়। মানে শিল্পীরাও জানতে কি করতে হবে, ইয়ং স্টুডেন্টদের কাছে যদি জিজ্ঞেস করা হয় 10টা সিনিয়র আর্টিস্টের নাম করো, দুঃখের বিষয় বিখ্যাত একটি আর্ট কলেজে গিয়ে আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, তারা রবীন্দ্রনাথকে পেন্টার বলেই মনে করে না, কারণ তাদের কাছে সেই শিক্ষাটাই দেওয়া হয়নি। তো এডুকেশন সোসাইটিতে যদি করে, কিন্তু ছেলেরা কোথায় খুঁজে বেড়াবে, আজকে কারা শেখাচ্ছে, টিচার ছিল তো সোমনাথ আজকে শিক্ষক সে কথা বলছে না। সো এইখানে একটা সবথেকে বড় প্রবলেম হয়েছে একদম। প্র্যাকটিসিং আর্টিস্টরা যখন শেখাচ্ছে, মানে যেটা এনাদের সময় যেটা পেয়েছে, সেটা তো আজকে সত্যি খুব স্কেয়ার্স। ওই জন্য হাতড়ানোর একটা জায়গা তৈরি হয়ে যায়, যে কার কাছে যাব, কি প্রশ্ন করব, কার কাছে যাওয়া উচিত। এটা একটা জানে, এটা খুব মানে দীর্ঘ একটা আলোচনা। হ্যাঁ, মানে এটা আমার মনে হয় এটা নিয়ে একটা আলাদা একটা বড় আলোচনা আমার পরবর্তীকালে। হ্যাঁ, এইটা বড়, হ্যাঁ, এটা একদম খুব ভ্যালিড পয়েন্ট। আজকে আমরা যাদেরকে মাস্টারমশাই হিসেবে পেয়েছি, আজকের ইয়াং জেনারেশন কাদের মাস্টারমশাই? একদমই তাই, তাদের নিজেদেরই কোনো এক্সিস্টেন্স নেই। এটা একটা অন্য আলোচনা, এই জায়গাটাই ধরা একদম। এটা আমি এখন পাবলিকলি বললে আর্ট কলেজের মাস্টারমশাইরা তাদের আবার গোসা হবে। এটা না, মানে কাউকে এখানে ছোট করে না কিছু করার নেই। এটাও রিয়ালিটি। কারা যারা আজকে আর্ট কলেজে মানে শিক্ষকতা করছে, তারা কারা? তারা নিজেরা তো দিনে 5 মিনিট প্র্যাকটিস করে না, তার ভুক্তভোগী তো এদের হতেই হবে। যখন গেছিলাম কলেজ এক্সকারশনে, তখন সুলতান আলী ছিল, পরমেশ্বর শিক্ষক ছিল, ওরা মমিনের মধ্যে কি মাস্টারমশাই বিকাশ ভট্টাচার্য, হ্যাঁ, লালু সাউ, হ্যাঁ, চিন্তামণি কর, এদের নাম বলে তোমরা কোন কলেজে পড়ে, অনেক সাল এই মাস্টার, এটা সব রয়েছে, তোমার ওরা সবাই নাম জানে। এইখানে তোমরা এটা একটা দীর্ঘ আলোচনা। এটা প্রত্যেকে তো ওয়ার্কিং আর্টিস্ট। বিকাশ দা ওয়ার্কিং আর্টিস্ট, গণেশ আলীর প্রত্যেকে আমাদের মাস্টারমশাই করতে, হরেন বাবুকে দেখেছি, এর কোনো শেষ নেই। এটা সত্যি কোনো আর কি শেষ, এটা আলাদা করে একটা করা দরকার। আরেকটা তোমার লালুদাকে দেখেছি একেবারে স্কুলের মতো, বল লজ্জা করে না? 4 টাকা দিয়ে এখানে আছো, গল্প করছো, ছবি আঁকছো না? এই হচ্ছে। আমি আরেকটা তোমার প্রশ্ন করে আমি তারপরে চাইবো যে যদি আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান, মানে একটু ওপেন করে দেবো ব্যাপারটাকে, ডিসকাশনটাকে। এটা দিয়ে হয়তো শেষ করা যেতে পারে আমাদের আলোচনাটা, বিফোর উই ওপেন আপ ফর পাবলিক। যে তুমি এখন, আমি জানতে পারি গল্প শুনি যে তুমি অনেক সময় ইয়াং আর্টিস্টদের সাথে, সেটা ওয়ার্কশপ সেন্সে হোক কিংবা তোমার নিজের স্টুডিওতে হোক, তুমি ওয়ার্কশপ করতে যাও, কিংবা কোনো রকম কোনো লেকচারে হয়তো গেলে, কি কোনো প্রেজেন্টেশন দিতে গেলে, মানে আর্ট কলেজে এবং ইনফর্মালভাবে তোমার বাড়িতে এবং তোমার স্টুডিওতে আসছে, তারা আসে এবং কাজ করে। এটা খুব মজার, এটা আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব একটা রেলিভেন্ট স্পেস। যে এই যে আজকের জেনারেশনের সাথে তুমি ডাইরেক্টলি
শুধু কথা আমি পারি, বলছো না, আমি মানে পারি। তুমি মানে একদম অন ফিল্ড কিংবা অন সাইড কাজ করছো। এই যে এক্সপিরিয়েন্সটা তোমার হচ্ছে, বা এই যে আদান প্রদানটা হচ্ছে, এইটার মানে অনুভূতি, কিংবা তোমাকে যদি কোনোভাবে শেপ আপ করে তোমার আজকের প্র্যাকটিসটা, তুমি তো এখনো নতুন চ্যালেঞ্জের জন্য খুঁজে বেড়াও, যে নতুন চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করছো, নতুন কিছু খোঁজার চেষ্টা করছো, সেটা বন্ধ হয়ে গেলে হয়তো তাহলে তোমার শিল্প সত্তারই হয়তো একটা জায়গায় মানে হয়ে যাবে, ইতি হয়ে যেতে পারে আর কি। মানে যেটা আমরা কথায় কথায় বলি যে খোঁজটা তো মানে চলছে এখনো প্রচণ্ডভাবে। আরে সেটা হয়, আমার ইয়াংদের সঙ্গে ইন্টারাক্ট করতে আমার একটু অসুবিধা হয় না, আমি ভীষণ ভালো পারি, মানে যে কোনো কুচো কাচাদের সঙ্গে আমি ইন্টারাক্ট করতে পারি। এবং যেটা ইদানিং যেটা হয়েছে, যেটা আর কি, এই যে একটা হয়তো কেউ একটা ইন্টার্নশিপ করতে এসেছিলো, এবারে তাকে দেখে আরেকটা ঢুকে পড়েছে। এখন খয়রাঘর থেকে একটি স্টুডেন্ট এসেছিল, এবারে তাকে দেখে সে দেখছে যে এই গরমের ছুটির আগে একরকম কাজ করছিল, পরে এসে তো দেখছে সে আর দিব্য একটা কাজ করছে। এবারে সে খোঁজ করছে হলো কি করে, সে খুঁজে বার করেছে অতীন স্টুডিওতে গিয়ে কাজ করে এসছে। এবারে সে খুঁজে নাম্বার জোগাড় করে আবার চলে আসছে। তো সেইটা আমি এনজয় করি, সেটা এনজয় করি কারণ আমার এই যে এই বাচ্চাগুলো যখন ঢোকে তখন দেখি দিশেহারা একটা কন্ডিশন, এবং দিশেহারা হয়ে তারা কি ছবি আঁকবে, কেন ছবি আঁকবে, কি বিষয় নিয়ে আঁকবে, তারা দিশেহারা। দু একটা মানে সিটিংয়ের পর তখন যখন ওরা খানিকটা ধরতে পারে একটা কাজ, যখন সে দেখছে সে বেশ, তারপরে এই হাসিটা মুখে আমি খুব এনজয় করি। এবং সেখান থেকে তো এইগুলো তো এই সবটাই কিন্তু রস, একটা রসটা এই যে একটা এইটা তো একটা স্যাটিসফ্যাকশন দেয়। এই যে যখন এই যে দিশেহারা একটি ছেলে বা মেয়ে এসে যখন একটা হাসি মুখে করছে, পরবর্তীকালে সে একটা চাকরি পাচ্ছে, সে একটা যাচ্ছে, যোগাযোগ রাখছে, এটা তো একটা আনন্দ দেয়। এবং তার সাথে একটা এই যে শিল্প চর্চায় ও শিল্প খোঁজের একটা আদান প্রদান হচ্ছে, মানে দুটো জেনারেশন। আমি এটা খুব ভালো পারি, আমার অসুবিধা হয়। আমি খুব কচিকাচাদের সঙ্গে আমি খুব মানে ওদের হয়ে আমি করতে পারি, এবং সেটা কোনো না কোনোভাবে তো আমিও কিছু না কিছু পাই। আমার তো পাই, এবং আমার স্টুডিওতে আসে, এবং সেটা আমি এন্টারটেন করি। কখন সেখানে আমার মনে হয় না, সেটাতে আমার মনে হয় যে আমার একটা সামাজিক দায়বদ্ধতাও আছে, আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। এই যে দায়বদ্ধতা তো ওইখান থেকে আসা, যেটা আমার সিনিয়র, যেটা আমাকে তারা যখন আমার জন্য করেছো সেটা তো আমাকে এটা তো আমাকে দিতে হবে। আমার ওই যে ওইটা আমিও তো এইভাবেই পেয়েছি, তো আমাকেও তো দিতে হবে। চেন আমি গুটিয়ে রাখবো। এই যে আমি যে পদ্ধতিতে কাজ করি বা যে টেকনিক, এখন এই টেকনিক নিয়ে সবার প্রচণ্ড ইচ্ছে হয় যে এটা দেখ কর, এটা আমার হচ্ছে লুকিয়ে রাখার কিছু নয়। আবার আমি তাদেরকে ক্যারি ফরওয়ার্ড করে দিই, এইভাবে চল, এবার রাস্তায় হাট, যখন হাসি মুখে যখন স্টুডিও থেকে বেরিয়ে আসে আমি হ্যাপি। বাস এটা একজন খুব বিখ্যাত মিউজিশিয়ান বলেছিলেন যে we have nothing to lose but our change. আমার কিছু হারানোর নেই। আমি তো জানি আমার পথ আবার বদলে যাবে, আবার অন্য জায়গার থেকে আমি অন্য জায়গায় শিফট করে যাব। ঠিক না, আমি একটু এবার সকলকে মানে লজ্জা না পেয়ে যদি কিছু প্রশ্ন কেউ করতে চায় করতে পারে। প্রশ্নটা হচ্ছে যে আজকে কি এই ডিজিটাল সিস্টেমটাকে তুমি কোনো মিডিয়া হিসাবে নেবে, না এই সিস্টেমটা থ্রেড হিসাবে কাজ করছে শিল্পকে? আমার সেটা করা হয়ে গেছে, ডিজিটাল নিয়ে আমি কাজ করে ফেলেছি, সুতরাং এটা কোনো সমস্যা নয়। ডিজিটাল ইমেজ নিয়ে আমার কাজ করা হয়ে গেছে। এবার বলছি, তুমি যেহেতু প্রিন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে যে প্রত্যেকটা প্রিন্টিং করার ক্ষেত্রে তোমার যে মিডিয়া তার মধ্যে তোমার যে ইনভলভমেন্ট বা তার যে বিষয়টা এই অ্যানালগ সিস্টেমে, যে একটা আর্টিস্টের দেখা, টেকনিক্যালি দেখা, এবং তার মধ্যে এবং ডিজিটালি পারফর্ম করার মধ্যে বা ডিজিটালি আঁকার মধ্যে একটা কোনো প্রোডাক্ট তৈরি করার মধ্যে সেই ইয়েটা পাওয়া যায় কি? তো একটা কথা আমি প্রথমেও বলেছি, কথাটা একটা ছবি আঁকতে টেকনিক ছবি নয়, সেটা তোমার অ্যানালগ হোক আর ডিজিটাল হোক। আমি যখন ডিজিটাল ইমেজ তৈরি করছি বা কাজ করছি, আমি তখন ভাবার চেষ্টা করছি এইটা ছবি হলো কি হলো না। তোমাদের সমস্যাটাই হলো এইখানে যে তোমরা আগে মিডিয়ামটাকে নিয়ে বেশি চিন্তিত।
বেশি চিন্তিত মিডিয়ামটা নিয়ে। আগে ভাবতে হবে সেটা ছবি হলো কি হলো না। আমার করা হয়ে গেছে ডিজিটাল ইমেজ নিয়ে কাজ, সেটা হয়তো ওটা আমার হয়তো আমি করে দেখে নিয়েছি। আগে আমাকে ভেবেছি এটা ছবি হয়েছে কি হয়নি, বাংলা কথা। আমার একটা মানে ওই ট্রেনালেতে দিল্লির ট্রেনালেতে আমার একটা কাজ ছিল, সেটা এচিং কাজ। সেই কাজটা প্রায় 10 ফুট বাই 8 ফুট। সেখানে এই যে 10 ফুট বাই 8 ফুট একটা কাজ এই প্রিন্ট মেকিং বা এচিংয়ে করা সম্ভব নয়, অত বড় প্লেট হয় না। এই যে একটা বড় কাজ করবো আমার এটা একদম নোশন, কারণ আমি একটা ইন্টারন্যাশনালি নিজেকে রিপ্রেজেন্ট করছি। তখনই মনে হয়েছিল যে ইন্টারন্যাশনালি যখন আমি রিপ্রেজেন্ট করছি, আমাকে একটা ছোট কাজ দিয়ে রিপ্রেজেন্ট করার থেকে একটা ম্যাসিভ কাজ না হলে আমার কাজটা চোখে পড়বে না। তো তখন আমি ওই কাজটা ছোট ছোট প্লেট, এচিং প্লেট করে, এবং তার মাঝখানে ডিজিটাল ইমেজ ছিল, দুটোর অ্যামালগামেশন করে ওই ছোট ছোট প্লেটগুলো একটা হিউজ একটা 10 ফুট বাই 8 ফুট একটা কাজ করি, এবং সেই কাজটা কিন্তু লোকে দাঁড়িয়ে দেখেছে। সুতরাং ডিজিটাল দিকে এইসব হয়ে গেছে, আমার করা হয়ে গেছে আমার। সুতরাং ছবি হলো কিনা প্রথম শর্ত, তারপরে তুমি ডিজিটালি করবে না অ্যানালগ করবে পরের প্রশ্ন। যেটা চাইলাম সেটা হলো কিনা, এটা আমি এইভাবে দেখেছি। আমি যখন ডিজিটালি কাজটা করছি, সেই সালটা হলো 2005 সালে ডিজিটাল রেভলিউশন হচ্ছে, 2005 সালে আমি কাজটা করি। বলো আর কিছু না, আর কারোর যখন সেরকম প্রশ্ন নেই, আমি একটা লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাইছি। তাহলে যেটা ঠিক করে গেছিলাম তোমার, এটাই আমি শেষ প্রশ্ন করব। তুমি একটু প্লিজ চাইলে খুব ওপেনলিও বলতে পারো, আবার সেটা তোমার ডিসিশন, এক্সপেক্ট করো তুমি যতটা খুলে বলো। যেটা তোমার কাজ দেখার এক্সপিরিয়েন্স থেকে এবং তোমার স্টুডিও ভিজিটের এক্সপিরিয়েন্স থেকে, আমি তোমার যে কাজ দেখেছি 90s থেকে যদি দেখি, মানে তোমার মাস্টার্স কমপ্লিট হচ্ছে কিংবা মাস্টার্স করছো, ওই সময় থেকে তোমার একটা কাজের আমি পুরো যাত্রাটা, মানে কাজের যে এভলিউশনের মধ্যে দিয়ে তুমি গেছো এবং তোমার যে টোটাল যে প্রসেসটা এবং জার্নিটা, সেটা আমি একটা ভিজুয়াল ফর্মে দেখেছি। এবং শুধু ভিজুয়াল তো ভিজুয়াল না, ভিজুয়ালের মধ্যে মেন্টালিটি, পার্সপেক্টিভ সবটাই থাকে, সেটা দেখা যায় ভিজুয়াল যে ইমেজটা। মানে ইমেজটা তো জাস্ট একটা বেসিক্যালি একটা মেড ফ্রেম, কিন্তু তার পেছনে তো অনেক কিছু লুকিয়ে রয়েছে, মানুষটা লুকিয়ে রয়েছে যে কাজটা করছে। তো ওই সময় থেকে আজকে ধরে নাও বিশেষ করে পোস্ট 2000-এর পরে কি 2005 অনওয়ার্ডস, যে তোমার যে কাজের যে বিবর্তন, তোমার যে কাজের যে মানে যে এভলিউশনের মধ্যে দিয়ে গিয়ে তুমি আজকে যে কাজগুলো করো, কি আজকে যে ফর্মে তুমি কাজ করো, যদি আমি আরেকটু ডিসক্রিটভাবে বলি ব্যাপারটাকে, তোমার 90s-এর কাজগুলোতে অনেক বেশি আমার এটা পার্সোনালি মনে হয়েছে, এটা কিন্তু খুব পার্সোনাল একটা প্রশ্ন, যে ইমেজগুলো, মানে আজকে আমরা অনেককে দেখি যে টেক্সট অ্যান্ড ইমেজ নিয়ে কাজ করতে, যেখানে কাজের মধ্যে আমরা হয়তো টেক্সট ইউজ করছে, সেটা একটা ওয়ার্ড ফর্মে হতে পারে, একটা কবিতার লাইন হতে পারে, কিংবা অ্যাব্রাপ্ট কোনো লেখাও হতে পারে। আমরা অনেকের কাজে মানে কন্টেম্পোরারি আজকের সময় তো ছেড়ে দাও, আমরা আরেকটু যারা মিড ক্যারিয়ারিস্ট তাদের মধ্যেও দেখি, এবং যে কন্টেম্পোরারি প্র্যাকটিস এবং আমরা যেটাকে হয়তো একটু পোস্ট মডার্ন প্র্যাকটিস যাদের মেন্টালিটি নিয়ে কাজ করছে, সেগুলো দেখতে পাই। অতীন্দার কাজে আমি তো 1990s-এর কাজগুলো দেখেছি, এবং সেটা প্রিন্ট মেকিংয়ে, লিথোগ্রাফিতে কিন্তু ও এচিংও ছিল, ইনফ্যাক্ট হ্যাঁ এচিংও ছিল। সেখানে কিন্তু টেক্সট, ইমেজ ম্যানিপুলেশন, টেক্সটকে কীভাবে, শুধু টেক্সট ইউজ করলেই তো হলো না, মানে টেক্সটটা কী করে ইউজ করছে, টেক্সটটা ইমেজের মধ্যে ডায়ালগ তৈরি হচ্ছে, টেক্সটটা ইন্ডিপেন্ডেন্ট জাস্ট টেক্সট হিসেবে ছেড়ে দিয়েছে, সেখানে একটা সাপোর্টিভ জাস্ট একটা হয়তো একটা জেস্চারাল একটা ইমেজ ঢুকছে। এরম ধরনের কাজ আমরা কিন্তু অতীন্দা, আমি বলছি 90s to 95 to 96 এক্সপ্যান্ডেডভাবে এবং মানে এক্সপ্যান্সিভভাবে করেছে কাজ, প্রচুর কাজ করেছে। তো সেই কাজগুলোর মধ্যে আমি যেটা অদ্ভুত লেগেছিলো, যারা অদ্ভুত সাহস, একটা অদ্ভুত ফ্রিডম এবং অদ্ভুত একটা মানে কী বলবো, একটা ওই স্পিরিটটা
ওই ওই ফ্রি স্পিরিটের একটা ব্যাপার যে করবো, এটা ইচ্ছে করেছে করবো, কেন ওটা ইমেজ তৈরি হচ্ছে কি হচ্ছে না ওটাও হয়তো তুমি ভাবোনি, তুমি জাস্ট করতে ইচ্ছে করছে তুমি করেছো, সেখান থেকে আবার তুমি এটা মানে এটা এক্সপেরিমেন্ট এবং এনকোয়ারির মধ্যে দিয়ে হয়তো গেছো ওই কাজগুলো করতে করতে। আজকে যখন দেখি আমি মানে সেই সাহসটা হয়তো কোথাও আমার যেন মনে হয় গিয়ে একটু হয়তো ল্যাক করে, নাকি তুমি ইচ্ছে করে সেটা করো না, কিংবা তোমার অন্য কোনো বার্ডেনের জায়গা হতে পারে, সেটা মানে তখন তোমার যে বয়স তখন তুমি একা রয়েছে, এখন একটা সাংসারিক ওটা কোনো ইস্যু নয়। কিন্তু আমার জীবনে মেজর একটা চেঞ্জেস এসছে 2000 সালে, যখন আমি যখন তার আগে কাজ করছি, আমি সবসময় একটু আর কোনো প্রিটেনশন থাকে না আমার কাছে। আমি কোনোদিন কোনো প্রিটেনশন বা এটা করবো বলে করেছি, এই যে টেক্সট এসছে তার পেছনে একটা একদম অন্য কারণ ছিল, একদম একটা অন্য কারণ থেকে ওটাকে টেক্সট হিসেবে করবো এই ম্যানিপুলেশন ছিল না। 2000 সালে প্রথম আমার জীবনে একটা বড় সড়ো একটা ধাক্কা, আমি জানতে পারি 99-এ যে আমার শিরদাঁড়া ভাঙা, অসম্ভব একটা বাঁ পায়ে পেন হতো। মানে আমি যখন ডাক্তার দেখাই তখন ভার্টিব্রা 3 এবং 4 ডিসলোকেটেড। তখন ডাক্তার বলেছিল যে তুমি এই কাজ আর কোনো দিন করতে পারবে না, এই ভারী কাজ। এইটা আমার জীবনের একটা মেন্টাল সেটব্যাক। এই যে সেটব্যাকটা আমাকে হয়তো অনেক কিছু নেড়ে দিয়েছে। এই যে একটা যে ভারী কাজ বলতে তুমি মানে লিথোগ্রাফ বা এই যে কোনো ভারী কাজ হয়তো করতে পারবে না, কারণ কোনোদিন হয়তো আমি আর সোজা হয়ে দাঁড়াতেই পারবো না। এবং তখন প্রচণ্ড একটা বেল্ট নিয়ে ঘুরে বেড়াতাম, আমি বিদেশ গেছি, সারা বিদেশ ঘুরে বেরিয়েছি ওই বেল্ট নিয়ে। এই সেটব্যাকটা কিন্তু আমাকে একটা নাড়িয়ে দিয়েছে। পরবর্তীকালে তখন যেহেতু করতে পারবো না এই ভারী কাজ, তখন এই ভারী রোলার এই তোলাগুলো হবে না, তখনই আমি কিন্তু ছোটো ছোটো করে পেন্টিং শুরু করি। যেহেতু আমার পেন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডটা ছিলই, এটা আমি পারি করতে। এইটা করতে করতে দেখা যাচ্ছে যে ওই ছোটো কাজগুলোর অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। অনেক গল্প এখানে, অনেক মানে এই গল্পের শেষ নেই, সেই গল্প মানে বলতে গেলে আরও অনেক গল্প বলতে হবে। এই যে ছোটো কাজগুলো অ্যাকসেপ্টেন্স বেড়ে যাচ্ছে এবং সেইটার একটা ডিমান্ড তৈরি হচ্ছে বড় করো। আমি তো মানুষই, আমি তো বাইরে নই। যখন এই ডিমান্ডটা তৈরি হচ্ছে আমার তখন ছবির সাইজ বেড়ে যাচ্ছে। আগে কোলে নিয়ে ছবি আঁকতাম, পরে ওটা মাটিতে চলে গেল, আমি ভুলে যাচ্ছি আস্তে আস্তে আমার কোমর, আমি আবার ওটার মধ্যে ঢুকে পড়ছি। সাইমেন্টেনিয়াসলি আমি গ্রাফিক করি এবং এই যে দুটোই শুরু হয়ে গেল। তো এই চেঞ্জেসটা অবশ্যই খানিকটা নাড়িয়ে তো দিয়েইছে। এটা তো আমি মানুষই। এবং ছোট কাজের থেকে তুমি যে ডিমান্ড নিয়ে যেটা বলছো, এটা ধর খানিকটা মানে পাবলিক ডিমান্ড। ওখানে তার মানে তো কোথাও গিয়ে কি তুমি একটু চালিত হয়ে যাচ্ছ? 100%, এটা অস্বীকার করার কিছু নেই। এটা যখন আমি করছি, যখন আমি মানে 6 ইঞ্চি ছিল, 10 ইঞ্চি হলো, আমি দেখছি তো বেশ হচ্ছে, আমি তো পারছি। এই যে পারছি এটাও তো আমাকে একটা স্যাটিসফ্যাকশন দিচ্ছে, ওটা 1 ফুট হয়ে যাচ্ছে। যে এইটা যখন আমি নেগোশিয়েট করতে পারি সেটাও একটা লোকে অ্যাকসেপ্ট করছে। আরে অ্যাকসেপ্টেন্সটা তো কোথাও না কোথাও একটা তো এই স্যাটিসফ্যাকশনটা তো কোথাও না কোথাও একটু পেছন থেকে টেনে ধরেই। আমার বলতে সব লজ্জাটার জন্য। এটা কি কোনো রিগ্রেট? হ্যাঁ, রিগ্রেট। আমি আরো ফ্রিডম নিতেই পারতাম, আমি নিতেই পারতাম। তোমার ওই কাজগুলো আমি যে ফ্রিডমটা আমি আজকে দাঁড়িয়েও আমি যখন আমি প্লেট হাতে নিই, আমার তখন আমি ওই ফ্রিডমটা ফুল ফ্রিডম নিই। আমার ওই সুযোগটা আমার ওই সুযোগটা আছে। আমি যখন আমার প্লেট হাতে নিয়ে বসি তখন আবার আমি ওইটাই আমি তো আছে। তো হয়তো সেই ফ্রিডমটা হয়তো আরো এক্সপ্লোর করা যেত, হয়তো করবো। মানে এরকম নয় যে আমি মনে করি না যে আমার করা শেষ হয়ে গেল, আমার করা শেষ হয়ে যায়নি। এটা হয়তো সময় হয়তো দেখবি হয়তো। কিন্তু এই যে চেঞ্জেসটা হয়েছে এটা সত্যি, এর মধ্যে কোনো ভুল নেই। ফ্যামিলির কোনো রোল আছে না? ফ্যামিলি অলওয়েজ সাপোর্টিভ। কোনো রকম আমার ফ্যামিলি সব সময় সাপোর্টিভ এবং সাপোর্ট দিয়েছে বলে আমার কোনো রকম কোনো দিন। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আমরা অঙ্কন, আমি অনেক বন্ধু, আমি এটা পুরোনো টপিকেই চলে যাবো যেটা আপনারা ডিসকাশন করছেন, আপনি অয়ন, বিমলদা এবং উনি চারজন আপনারা ডিসকাশন করছেন যে যারা স্টুডেন্ট আজকে ফেলো স্টুডেন্ট, ইয়াং স্টুডেন্টস যারা, তাদের কাছে ওই এক্সপোজারটা নেই টুয়ার্ডস আর্টিস্ট, মানে যারা সিনিয়র আর্টিস্ট, প্র্যাকটিসিং আর্টিস্ট যারা। তো এবার উনি বললেন যে কলেজের দুটো ছেলেকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা মানতেই রাজি নয় যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন পেইন্টার বা আর্টিস্ট ওই হিসেবে। তো
তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমি জানার আপনার থেকে জানার খুব ইচ্ছে এটা হচ্ছিল আমার আপনাদের কথাবার্তা শুনে যে এরকম কি আপনাদের মনে হয় না একটা ইনস্টিটিউট অথবা একটা সংস্থা দরকার যেখানে কি আমরা নতুন যে আর্টিস্ট তাদেরকে একটা এক্সপোজার দেবো, কেননা যারা আজকের দিনে শেখাচ্ছে তারা হয়তো পড়াচ্ছে, তারা প্র্যাকটিস করছে, সেটা ল্যাক অফ ইনফরমেশন উনি দিতে পারছেন না স্টুডেন্টদেরকে। বাট অ্যাজ আ সোসাইটি অফ অ্যান আর্টিস্ট, আপনারা যারা সিনিয়র আর্টিস্ট তাদের কি যদি এরকম কোনো জায়গা বা এরকম কোনো সংস্থা গড়ে তোলা হয় যেখানে কিনা আপনারা ফেলো ইয়াং আর্টিস্টদেরকে এডুকেটও করতে পারবেন, সাথে পড়াশোনার জায়গাটা কোনোভাবে শেখাতে পারবেন, তো সেখানে কি আপনারা কোনোভাবে ইন্টারেস্টেড হবেন? মানে যদি এরকম কিছু হয় বা আপনাদের নিজেদের একটা সংস্থা গড়ে তোলা হয় যেখানে কথা বলছি, এটা আজকে একটা কলেজ হলো, সেখানে আপনি পড়াচ্ছেন, নিয়ন্দা পড়াচ্ছেন বা উনি পড়াচ্ছেন বা অয়ন পড়াচ্ছেন, আপনার নিজের এক্সপিরিয়েন্সটা অ্যাজ অ্যান এডুকেশন ওয়াইজ আপনি মানে অ্যাজ একটা এডুকেশনাল কারিকুলামে আপনি পড়াতে পারছেন, সেখানে আপনারা সুযোগও পাচ্ছেন যে একটা আর্টিস্টকে বোঝানোকে দেখো এইভাবে তুমি এটা দেখো কিভাবে দেখো সমাজের একটা ওয়ার্কশপে হয় না। সমাজের একটা চরম শত্রু হয়ে দাঁড়াবো। সোজা কথা, যে যারা আর্ট কলেজে পড়াচ্ছে তারা প্রথম প্রশ্ন করবে আমরা কি ঘাস ছিটছি, তুমি আবার একটা টোল খুলে বসে আছো। প্রথম তারা তাদের কাছে প্রথম শত্রু হয়ে যাবো। কলেজগুলো সিনিয়র আর্টিস্টদের একটা এখানে ওরকম বিষয় না, আপনি যে বক্তব্যটা বলেছেন কলকাতাতে এরকম অনেক জায়গায় হচ্ছে। মায়া আর্ট সেন্টার বলে একটা গ্যালারি আছে, প্রত্যেক সপ্তাহে ওরা একটা করে টপিকে আলোচনা করে এবং বিভিন্ন কলকাতার বিভিন্ন সেলিব্রিটিদের দিকে তারা এসে কথা বলে, ইয়ং থেকে সিনিয়র থেকে বাচ্চা থেকে সবাই সেখানে বিনা পয়সায় যেতে পারে এবং তারা তাকে প্রশ্ন করতে পারে, জানতে পারে। ভারতবর্ষে আমি আগে বলছি কোনো এমন আর্টিস্ট নেই যার কাছে কেউ গেলে তারা সময় দেবে না, প্রশ্ন করবে। আর ইনস্টিটিউটের কথা বলতে ধরুন আপনি সোসাইটি অফ কন্টেম্পোরারি প্রত্যেক বছর একটা এক্সিবিশন করেন, ওখানে যদি কোনো আর্টিস্ট গিয়ে যেদিন এক্সিবিশন সবাই থাকে তখন আজকের সময় অদিন দা, বিমল দা, প্রদীপ মৈত্রী সবাই আদিত্য দা, আমরা যদি জানতে চাই বিমল দা একটু কথা বলো তো তোমাদের সময় কি হয়েছিল হয়েছিল, তারা কেউ করবে না। কিন্তু ওই কালচারটাকে আসবার জন্য অ্যাকচুয়ালি আমরা কি থাকি, আমরা হয়তো ভাবি ওরা একটা স্বর্গের তারা আর আমরা ভাবি, কিন্তু জায়গা হচ্ছে না তা না। আমরা আরেকটা যদি এই যে আজকে আপনি এসেছেন যে কথাটা উঠলে এই আলোচনাটা হয়েছে বলে তো একটা আলোচনা তো এটা হচ্ছে আমাদের হচ্ছে কি আমরা ছবি আঁকা বা ছবি চর্চার সাথে সাথে এর সাথে সাথে ব্যবসা চলে এসেছে, টাকা চলে এসেছে, সেই জন্য আমরা কি করে ডিস্টিংগুইশ করতে পারি ওর ছবি বেশি দাম হয় না। ইয়ং ছেলেপুলেরা যে ছবি দাম চায় একজন বায়ার হিসাবে আমাদের অনুযায়ী আমি ওই ছবি কিনবো কেন ওই দামে, আমি যখন একটা মাস্টার আর্টিস্টের কাছে পাই সেটা আগে ছিল না, 2000 টাকা সবার দাম ছিল। আর এই যে ডিস্টিংগুইশ হয়ে যাচ্ছে তখন সে বাচ্চাটাও তার কাছে যেতে ভয় পাচ্ছে, সে বাচ্চা আরেক রকম ও মানে এই যে জটিলতার একটা টাইম, কারণ ওই হৃদয় দিয়ে করাটা আটকে গেছে, কারণ মোবাইলের জীবন তো ভাবি না আমরা কাজে তো অনেক বিষয় ব্যাপার এই নিয়ে কথা বলতে বলতে না মানে একটা এটার জন্য আমাদের দরকার হচ্ছে এই সামনে একজন রয়েছে প্রদীপ দা, কারণ আমি পুরো লকডাউনটাতে নিজে বসে বসে গান গাইতে নিয়ে করতে কিসের জন্য, ওনার যে ব্যবসা আছে রোজ নিয়ে থাকতে পারতো তো, কিন্তু এই যে ক্রিয়েশন করা লোকের সাথে কথা বলা, হঠাৎ রাত্রিবেলা ফোন আছে ও কানা শোনা এসে কেসে তা এই যে মানুষকে যে কালচার তার তো ভাবতে হচ্ছে না, ইউ হ্যাভ টু ব্রেক আউট ফ্রম ইওর ওন শেল and have to come out শান্তিনিকেতনে আড্ডা হচ্ছে বা এখানে দেখেছি আমরা যখন ক্যাম্প করেছি আড্ডা হচ্ছে আমরা এখনো ওপেন আমাদের জায়গা, তো এটা সবাইকে মেসেজ দিলে সব জায়গা থেকে ছেড়ে